1998 থেকে 2006 সালে বিহারের উঁচু জাতের সিং পরিবার এবং নিচু জাতের মাহাতোদের শত্রুতার মাসুল দিতে হয়েছিল নাওয়াডা, নালান্দা এবং শেখপুরা নামের এই 3 জেলাকে। সে সময়ের গণহত্যায় জান হারিয়েছিল প্রায় 200-র মতো নিরীহ মানুষ। এই দুই বংশের জাতিগত শত্রুতার জন্য আক্রমণ এবং পাল্টা আক্রমণে এরা হয়ে গিয়েছিল পশুর সমতুল্য। সে সময় বিহারে অশোক মেহতো নামের একটা গ্যাং অ্যাক্টিভ ছিল, আর সেই গ্যাংয়ের সবচেয়ে ভয়ানক সদস্য ছিল পিন্টো মেহতো, যে আজকের গল্পের চন্দন মেহতো। এই পিন্টো ওরফে চন্দন মেহতোর রাগ, ঘৃণা আর জুলুমের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে সাধারণ মানুষ তার বিরুদ্ধে কথা বলা তো দূর, চোখ তুলে তাকানোর সাহসও হারিয়ে ফেলেছিল। সাধারণ এক ট্রাক ড্রাইভার থেকে ভীতু স্বভাবের চন্দন একসময় হয়ে উঠেছিল বিহারের শেখপুরা গ্রামের এক আতঙ্কের নাম। আর ভয়ানক এই আসামিকে বশে আনার দায়িত্ব দেওয়া হয় সে সময় সব থেকে সৎ নিষ্ঠাবান অফিসার অমিত লোধাকে। কেসের দায়িত্ব নেওয়ার পর অমিত বুঝতে পারে এমন এক ভয়ানক আসামিকে গ্রেফতারের মিশন এতটাও সহজ না, কারণ তখন ছিল না ইন্টারনেটের এত সুবিধা আর ছিল না উন্নত প্রযুক্তি। তবে অমিতও ছাড়ার পাত্র না। একদিকে অমিত চন্দনকে জানের বাজি নিয়ে খুঁজছে, তো অপরদিকে চন্দন চালিয়ে যাচ্ছে তার নিষ্ঠুর নির্মম হত্যাযজ্ঞ। চোর পুলিশের এই শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শেষ হাসিটা কার হবে সেটা বলা অসম্ভব, কারণ এখানে দুইজনই হার মানতে নারাজ। এমনই সাসপেন্স, ভয়ানক সব টুইস্ট, ভরপুর অ্যাকশন আর শ্বাসরুদ্ধকর ক্রাইম থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব ওয়েব সিরিজ খাকি দ্য বিহার চ্যাপ্টার। সালটা 2005। বিহারের শেখপুরার সাজবানা গ্রামের শান্ত এক সকাল। একটা লোক দোতলার বারান্দা থেকে হাঁটছে দেখে দূর থেকে 2 পুলিশ অফিসার তার উপর বন্দুক তাক করে রেখেছে। জুনিয়র অফিসার বলে, ওই গুন্ডার ছায়া দেখলেও আমি ওকে চিনে ফেলবো। এই সেই দাগি আসামি চন্দন মেহতো। একটা গুলি করলেই ও একদম শেষ হয়ে যাবে। এসএইচও রঞ্জন বলে, আগে উপর থেকে অর্ডার আসুক। সাথে সাথেই গ্রামের বাইরে দাঁড়িয়ে থাকা টিমকে বলে, ওপর থেকে অর্ডার আসা পর্যন্ত সবাই অপেক্ষা করুন, আর খবরদার কেউ যেন এই গ্রামের বাইরে যেতে না পারে আর কেউ যেন আসতে না পারে। এদিকে পাটনার ভোট কেন্দ্রে সবাই তখন ভোট গণনায় ব্যস্ত। একদিকে পুলিশ তো অপরদিকে ভোটে যেই 2 দল লড়ছে সবাই বেশ চিন্তায় আছে। তখনই ডিআইজির শালা ডিআইজিকে কল দিয়ে বলে, ভোটের অবস্থা দেখে মনে হচ্ছে উজিয়ারই জিতবে, তাই নিজের পদ বাঁচাতে হলে চন্দন মাহাতোকে গ্রেফতারের আদেশ দেন। উজিয়ার পদে আসলে আপনার তরফ থেকে চন্দনকে গিফট দিয়ে দেবেন। ডিআইজির সাথে সাথেই ভাগালপুরের আইজিকে কল দেয়। এভাবেই উপর থেকে কল আসতে আসতে শেখপুরার আইজির কাছে কল আসে, আর এসএইচও রঞ্জনকে কল দিয়ে চন্দনকে গ্রেফতার করতে বলে। রঞ্জন বলে, ওকে একবারে মেরে ফেললেই তো ভালো হয়। আইজি বলে, যেটুকু বলা হয়েছে সেটুকুই করো। একদিকে ভোটে কে জিতবে তা নিয়ে সবাই বেশ চিন্তায়, তো অপরদিকে রঞ্জন তার টিম নিয়ে পুরো গ্রামকে ঘিরে ফেলে। ধীরে ধীরে রঞ্জনের বাসার কাছে আসলে রঞ্জন বলে, আমি ওকে ধরতে যাচ্ছি, আপনারা আমাকে ব্যাকআপ দিবেন। সবাই যার যার পজিশন নিয়ে নেয়। তখনই ডিআইজি শালা বলে, ভোটের চাকা এবার উল্টো ঘুরে গেছে, নিজের জায়গা ঠিক রাখতে হলে চন্দনকে। বলার আগেই ডিআইজি দ্রুত কল কেটে দিয়ে চন্দনকে গ্রেফতার করতে মানা করে। শেখপুরার সিআই যখন রঞ্জনকে কল দেয় তখন রঞ্জন কেবলই চন্দনের বাসার দিকে হাঁটা শুরু করতেই যাচ্ছে। এই তপ্ত রোদে সারাদিন দাঁড়িয়ে লক্ষ্যের এত কাছে এসেও এমন অর্ডার শুনে কোন মানুষের সহ্য হয়। এসএইচও সিনিয়র বলে, চন্দন যে দলের হয়ে কাজ করে তারা জিতে গেছে, তাই 2 দিন পর তোমাকে হয়তোবা চন্দনকে সিকিউরিটি দিয়ে নিয়ে যাওয়া লাগবে, তাই ওখান থেকে সরে যাও। প্রচুর রাগ আর হতাশা নিয়ে রঞ্জন বাকিদেরকে সরে যেতে বলে। নিজে চন্দনের বিল্ডিং এর দিকে প্রচুর রেগে তাকিয়ে থাকে। চন্দন জানালার কাছে এসে এমন ভাবে তাকায় যেন সে আগে থেকেই সব জানতো। প্রচুর রেগে রঞ্জন হাঁটা দেয়। তবে চন্দনকে গ্রেফতার না করার এই ঘটনা আজকের গল্পের শুরু, শেষ বা মধ্যের কোনো অংশ না, বরং এই গল্পের সবচেয়ে বড় টুইস্ট। ভালো হতো এই গল্পে এই টুইস্টটা না আসতো। তবে যেই মানুষটার কারণে এই দাগি আসামির গল্পের শেষ হবে সে এখন অন্য এক শহরে অন্য এক দায়িত্ব পালনে ব্যস্ত। যার কথা হচ্ছে তার নাম অমিত লোধা, যে এক আসামিকে মেরে মাথা ফাটিয়ে নিজেই আবার হাসপাতালে নিয়ে এসেছে। গল্প চলে আসে 6 বছর আগে 2000 সালের ফেব্রুয়ারিতে। জয়পুর স্টেশনে অমিত তার নব্য বিবাহিত স্ত্রী তনুকে নিয়ে বিহার যাওয়ার ট্রেনে উঠেছে। ট্রেনের এক বৃদ্ধ অমিতের পুলিশের চাকরির কথা শুনে বলে, যারাই বিহারে পোস্টিং এ আসে তারা হয়তো অনেক টাকা কামায়, নয়তো অনেক খ্যাতি। এখন এটা আপনার উপর নির্ভর করছে যে আপনি
আপনি বিহারে গিয়ে কোনটা কামাবেন। তখনই মাঝ রাস্তায় ট্রেন থামলে বৃদ্ধটা বিরক্ত হয়ে বলে, নিশ্চয়ই কোনো ভিআইপি কে নামানোর জন্য ট্রেন থামিয়েছে। তখনই দুই অফিসার এসে অমিতকে বলে, এখানেই নামতে হবে, না হলে আপনাকে আবারও লাস্ট স্টেশনে নেমে ঘুরে এখানেই আসতে হবে। বৃদ্ধটা রেগে তাকালে বেচারা অমিত বোকার মতো তাকিয়ে থাকে। যাই হোক, গেস্ট হাউসে পৌঁছাতে বেশ রাত হয়ে যায়। বেচারা এত আশা নিয়ে এসে শোনে গত 3 দিন এই গেস্ট হাউসে বিদ্যুৎ নেই। বেসিনে মুখ ধুতে গেলে দেখে বেসিনে কোনো পাইপই নেই। অমিতকে এত রাগ করতে দেখে তনু তাকে সামলে বলে, কোনো সমস্যা নেই, আমরা মানিয়ে নিব। পরের দিন সকালে অমিত হাজারিবাগ থানায় তার ডিউটি জয়েনে আসে। প্রথম দিনেই এসএসপি চৌবে অমিতকে বলে, আজকে তোমার আইপিএস ট্রেনিং শুরু হবে। এখান থেকে 42 কিলোমিটার দূরে বাইরো নামের এক গ্রামে গ্রামবাসী দিল্লি ট্রেনকে আটকে রেখেছে। তুমি গিয়ে ওদেরকে বোঝাবে, না বুঝলে মেরে সরাবে। ব্যাস। বাইরোর গ্রামবাসী তখন রেল লাইনকে তাদের আড্ডাখানা বানিয়ে নিয়েছে। পাশের হোটেলের লোকগুলো তো দুপুর আর রাতের খাবারের অর্ডারও নিতে শুরু করেছে। তখনই অমিত তার টিম নিয়ে পৌঁছাতেই গ্রামের সবাই রেগে প্রতিবাদ করতে থাকে। অমিত জিজ্ঞেস করে, সমস্যা কি সেটা তো আগে বলবেন। এক বৃদ্ধ বলে, নাকশাল বাহিনী আমাদের গ্রামের 3 জনকে মেরে ফেলেছে, কারণ তারা পুলিশকে নাকশালের খবর দিয়েছিল। আমরা পুলিশকে সাহায্য করব আর পুলিশ আমাদেরকে এভাবে মরার জন্য ছেড়ে দিবে, তা আমরা মানব না। এখানে মন্ত্রী উজায়েরকে আসতেই হবে, একটা থানা বসাতে হবে, আর যে 3 জন মারা গেছে তাদের পরিবার থেকে 3 জনকে পুলিশে চাকরি দিতে হবে। অমিত বলে, আপনাদের দাবিতে যুক্তি আছে, তবে এটা ভেবে দেখেন যে ওই ট্রেনে কত বয়স্ক মানুষ আর বাচ্চারা আছে, তাদের তো কষ্ট হচ্ছে, তাই ট্রেনটা যেতে দিন, আমি আপনাদের সমস্যা উপরের মহলে পৌঁছে দিব। সবাই উল্টা হই হুল্লোড় শুরু করলে অমিত তাদেরকে থামাতে বলে, আপনারা ট্রেন ছেড়ে দিন, বদলে আমাকে রেখে দিন। অমিতের এমন কথায় সবাই হতবাক হয়ে তাকিয়ে থাকে। অমিতের জুনিয়র অজিত বলে, স্যার এদের সাথে থাকাটা ঠিক হবে না। অমিত বলে, এটা আমার অর্ডার, যাও গিয়ে পুলিশের টিম নিয়ে আসো আর সবাইকে বলো গ্রামের লোকদের ডিমান্ড পূরণ করতে। অজিত যাওয়ার সময় গ্রামবাসীদেরকে বলে, আগের স্যারের সাথে যা করেছিলে তা এই স্যারের সাথে করলে কিন্তু তোমাদের খবর আছে। এমন কথা শুনে বেচারা অমিত চিন্তায় পড়ে যায়। যাই হোক, দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু কারোর কোনো খোঁজ নেই। এদিকে গ্রামবাসী ভিড় জমিয়ে অমিতকে এমন ভাবে দেখছে যেন সে সপ্তম আশ্চর্য। একজন এসে বলে, রাতে কি খাবেন? আপনি যা ভাবছেন তা কিন্তু হবে না, কারণ আমাদের জন্য যেমন কেউ আসেনি, আপনার জন্য কেউ আসবে না। অমিত বলে, না না, রাত হবে না, ওরা ঠিকই আসবে। তবে কিছুক্ষণ পর দেখা যায় গ্রামের লোকেরাই ঠিক বলেছে, রাত হয়ে গেলেও কেউই আসে না। একজন জিজ্ঞেস করে, তা বিয়ে করেছেন? অমিত বলে, হ্যাঁ, আমার স্ত্রী একা গেস্ট হাউসে আছে, তাকেই কল দেওয়ার চেষ্টা করছিলাম। কারো ফোনে কি নেটওয়ার্ক আছে? এমন কথা শুনে গ্রামের বৃদ্ধ বলে, যা স্যারকে রেখে আয়, তার স্ত্রী বাসায় একা। অমিতকে বলে, আপনার জন্য কেউ আসবে না স্যার, আমরাও জানি আমাদের জন্য কেউই আসবে না, তবুও একদিন হয়তো কেউ আমাদের কথা শুনবে, সেই আশায় কখনো ডিস্ট্রিক্ট ইনচার্জকে চিঠি লিখি, তো কখনো ট্রেন আটকে রাখি। এদের এত ভালো ব্যবহার দেখে অমিতের এদের কষ্টের কথা ভেবে বেশ খারাপ লাগে। অফিসে ফিরতেই দেখে এসএসপি তাকে ফিরিয়ে আনার চেষ্টা করবে কি উল্টা তার কাজের ক্রেডিট নিজে নিয়ে বলছে এভাবে আজ ট্রেন ছাড়ানোর মতোই খুব জলদি সে নাকশালদেরকে ধরে আনবে। এসব দেখে অমিতের বেশ মন খারাপ হলে অজিত জিজ্ঞেস করে, কি হয়েছে স্যার? অমিত বলে, বুঝতে পারছি না যে বিহারের লোকদের সাথে মিশবো কিভাবে, যেন ওরাও আমাকে তাদের নিজের মনে করে। অজিত বলে, খুবই সহজ, ওদের সমস্যাকে নিজের মনে করেন, 50% বিহারি এমনি হয়ে যাবেন। ব্যাস। পরের দিন থেকেই অমিত সব গ্রামে গ্রামে গিয়ে তাদের সমস্যা সমাধানের কাজে নেমে পড়ে, আর এভাবেই তারাও ধীরে ধীরে অমিতকে তাদের আপন মনে করতে থাকে। গ্রামবাসীদের থেকে তথ্য নিয়ে সব নাকশালদের গ্রেফতার করলে বরাবরের মতোই তার ক্রেডিটও এসএসপি চৌবে নিয়ে নেয়। যাই হোক, এভাবেই কেটে যায় 2 বছর। অমিত এখন পাটনা থানার দায়িত্বে। অমিত এক বন্দীকে ছাড়ানোর মিশনে এসেছে। তাকে এই জায়গার খবর দিয়েছে সেই লোকটা জিজ্ঞেস করে, ছেলের নাম কি রাখবেন ভাবছেন? অমিত বলে, আজকের খবর পাক্কা হলে তোমার নামই রাখবো। লোকটা হেসে বলে, মজা করছেন তাই না? তবে আমি মজা করছি না, কারণ পাক্কা খবর আছে যে মহাজনকে এই বরফের কারখানায় আটকে রাখা হয়েছে। তবে সেই কারখানায় মহাজনকে তো পাওয়া যায় না, কিন্তু তার বদলে এসবিআই ব্যাংকের এক এজেন্টকে পাওয়া যায়। 2 বছরের ট্রান্সফার হতে হতে অমিত পাটনায় পৌঁছাতে গিয়েছিল। তবে পুরনো ঐতিহ্যপূর্ণ এই শহরের ক্রাইম রেটও তখন অনেক বেশি। সেই সুযোগে বড় এক ক্রাইম গ্যাং মাথা নাড়া দিয়ে উঠেছিল, যাদের সীমা পাটনা থেকে বেশ দূর পর্যন্ত এসেছিল। পাটনা থেকে 121 কিলোমিটার দূরে শেখপুরার এক ইটের ভাটার মহাজনের সাথে চন্দন দেখা করতে এসেছে। মহাজন জিজ্ঞেস করে, আগে নাকি ট্রাক্টর চালাতে, তা কাজ ছাড়লে কেন? চন্দন বলে, মালিক ট্রাক্টর বেচে দিয়েছিল,
তাই। মহাজন বেশ টিটকারি করে বলে, তোমার স্ত্রী নাকি কার সাথে পালিয়ে গেছে। চন্দন মাথা নিচু করে রাখে। মহাজন বলে, মাসে 4,000 পাবে আর ট্রাক খুব সামনে চালাবে, খবরদার কোন রকমের অভিযোগ যেন না শুনি। পরের দিন থেকেই ভোলা ভালা চন্দন ট্রাকে বালি আর পাথর নেওয়ার কাজ করতে থাকে। এভাবে তার দিন বেশ ভালোই কাটছিল। তবে এই ট্রাক ব্যবসার আড়ালে সে মাঝে মাঝে ড্রিঙ্কস এর বোতলের সাপ্লাইও দিত। একজন জিজ্ঞেস করে, একটা বড় কাজ আছে, করতে পারবি? চন্দনের চোখে লোভ চকচক করতে থাকে। গভীর রাতে অমিতকে আইজি কল দিয়ে বলে, শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী খেমকার 9 বছরের পোতা কিডন্যাপ হয়েছে, তুমি এখনই কাজে নেমে পড়ো। অমিত অজিতকে কল দিয়ে বলে সব থানায় জানিয়ে দিতে আর সব চেকিং পোস্টে গাড়ি চেক করতে, কারণ তারা 24 ঘন্টার মধ্যেই ছেলেটাকে উদ্ধার করবে। সেই রাতে জওহর সিং নামের এক জেলের কয়েদির সাথে দেখা করতে আসে। অমিত জওহরকে বলে, 9 বছরের এক বাচ্চাকে কিডন্যাপ করা হয়েছে, আর তুমি খুব ভালো করেই জানো এই কাজ কে করতে পারে আর বাচ্চাটাকে কোথায় রাখতে পারে। জওহর রেগে বলে, আপনার জন্য আমার 10 বছরের জেল হয়েছে, আমি কেন আপনাকে সাহায্য করব? অমিত বলে, 3টা কারণে। 1, আমি তোমাকে সেদিন এনকাউন্টারে শেষ করতে পারতাম কিন্তু করিনি। 2, তোমাকে এখনো 3rd ডিগ্রি দেওয়া হয়নি। আর 3 হলো 9 জুনে তোমার বোনের বিয়ে উপলক্ষে প্যারোলের যে আবেদন করেছো তা এখনো আমার কাছে। জওহর বাধ্য হয়ে বলে, একটা ফোন আর আমার প্যান্টে থাকা লাল ডাই এনে দেন। ফোনে খোঁজ নিয়ে জওহর বলে, যে ভ্যানে ওঠানো হয়েছে সেটা পাটনার একটা পিকআপ ভ্যান। এরপর হাজিপুর থেকে ট্রাকে বাচ্চাকে নেওয়া হয়েছে। ট্রাক আপাতত নয়টার দিকে গেছে। ট্রাকের নাম রাস্তার রাজা। ছোট সেই বাচ্চার চোখ বেঁধে তাকে বসিয়ে রাখা হয়েছে। চন্দন সাইকোর মতো তার দিকে তাকিয়ে দেখছে। হঠাৎ কি মনে করে বাইরে এসে টেবিলে রাখা বন্দুক দেখতে থাকে। তারপর ছাদে এসে আড়মোড় ভাঙে। রাস্তায় ট্রাক দেখে অমিত সেখানে দাঁড়ালে অজিত বলে, গ্রামবাসীদের ভাষ্য মতে এরা সুখ সাহানির গ্যাং। আজ সকালেই 6 থেকে 7 জন এসেছে। অমিত বলে, ওই বাচ্চাবাদের সবাইকে মেরে ফেলবে, যেন দ্বিতীয়বার কেউ বাচ্চাকে কিডন্যাপ করার কথা ভাবতেও না পারে। অমিতের টিম 2 পাশ থেকে বিল্ডিং ঘিরে ধরে আর অমিত সানসেটে উঠে সিঁড়ি থেকে নেমে বিল্ডিং এর দিকে ঢুকে সবাইকে মেরে বাচ্চাকে নিরাপদে নেয়। গোলাগুলির শব্দে চন্দন পালানোর চেষ্টা করলে 2 কনস্টেবল তাকে ধরে ইচ্ছা মতো মারতে থাকলে চন্দন কোন রকমে তাদেরকে আহত করে আরেকজনের সাথে বের হয়। এক কনস্টেবল গুলি করে চন্দনের সাথে লোককে মারে। আবারও বন্দুক লোড করতে গেলে দেখে চন্দন সেই লোকটা থেকে বন্দুক নিয়ে তার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। বন্দুক দেখে কনস্টেবল জানের ভয় লুকিয়ে পড়লে চন্দন শয়তানের মতো হাসতে থাকে, কারণ তার মনে হয় এই বন্দুক সে হাতে পেয়ে পুরো দুনিয়া হাতের মুঠোয় নিয়ে নিয়েছে। এর জন্য আজ পুলিশও তাকে ভয় পাচ্ছে। কনস্টেবল গুলি করতে বের হলে দেখে চন্দন সেখানে নেই। এদিকে গ্যাংয়ের সবাইকে মেরে অমিত বাচ্চাকে নিয়ে বের হয়ে আসে। সবাই চলে গেলে চন্দন কোন রকমে ক্ষেতের মাছ থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে বের হয়ে এক ধাবায় এসে পানি পান করে। খবরে অমিতের ইন্টারভিউ চলছে। অমিত বলে, ঘটনাস্থলে পৌঁছালে কিডন্যাপাররা পুলিশের উপর গুলি চালায়, তাই আমরাও গুলি করে সব কিডন্যাপারদেরকে মেরে ফেলেছি। তবে কেউ যেটা জানে না তা হলো ট্রাক ড্রাইভার চন্দন এখনো বেঁচে আছে। আর এই খবর দেখে সে শয়তানের মতো হাসতে থাকে। এই গ্যাং এর লিডার অভয় তাদের গ্যাং এর একজনকে বন্দুক দিয়ে বলে, গুলি চালা। বন্দুকে একটাই গুলি আছে, গুলি চললে বুঝবো তুই পুলিশকে তথ্য ফাঁস করেছিস। সেটা ভয়ে ভয়ে গুলি চালায় আর অভয় টিভিতে অমিতকে বলতে শোনে যে বিহারের সন্ত্রাসীরা হয়তো তোমরা ক্রাইম ছাড়ো নয়তো বিহার ছাড়ো, পুলিশ তোমাদেরকে ছাড়বে না। তখনই সেই ছেলেটা গুলি চালালেই সেখানেই মারা যায়। মহাজনের লোকেরা এসে দরজা ধাক্কাতেই চন্দন কেঁপে ঘুম থেকে ওঠে। দরজা খুলতেই একজন জিজ্ঞেস করে, গত 4 দিন ধরে কোথায় ছিলি আর মহাজনের ট্রাক কোথায়? এখনই সাথে চল, না হলে তোর খবর আছে। চন্দন বাইকে বসতেই বিনায়ক তাড়াহুড়ায় এসে জিজ্ঞেস করে, ওকে কোথায় নিয়ে যাচ্ছ? এটা আমাদের গ্রাম, এখান থেকে কাউকে নিয়ে যাওয়ার আগে আমাকে জবাব দিতে হবে। মহাজনের লোক উল্টা বিনয়কে অপমান করলে চন্দন বলে, আমি মহাজনের সাথে কথা বলতে চাচ্ছি, কোনো সমস্যা নেই। মহাজনের কাছে আসতেই মহাজন কৌশে এক চড় দিয়ে বলে, তোর কাজ ছিল পাথর আর বালি নেওয়া, তুই কোন কাজ করতে গিয়েছিলি? তোর জন্য আমার ট্রাক পুলিশের কাছে। চন্দন নিরীহ সাজার ভান করে বলে, আমি তো বুঝিনি যে কাজটা এমন হবে, এবারের মতো দয়া করে মাফ করে দিন। মহাজন বলে, ঠিক আছে, এই মাসে 20 দিন কাজ করেছিস, এই নে টাকা, আর এবার আমাকে মুক্তি দে। তোকে কাজে রেখে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। চন্দন নিশ্চিন্ত হয়ে বাসায় ফিরতেই যাবে, তখনই মহাজন পুলিশকে কল দিয়ে বলে, ড্রাইভারকে নিয়ে যান আর আমার ট্রাকটা ফেরত দিয়ে যান। পুলিশের নাম শুনে চন্দন মহাজনকে বারবার অনুরোধ করে বলে, দয়া করে এমন করবেন না। মহাজন রেগে বলে, তোর থেকে আমার ট্রাক আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ। চন্দন রেগে বলে, কাজটা কিন্তু একদম ঠিক করছেন না। এমন কথা শুনে মহাজন রেগে চড় মারতে আসলে চন্দন হুট করে বন্দুক বের করে মহাজনের পায়ে গুলি করে দেয়। তার কাছে বন্দুক থাকায় ভয়ে কেউ তার কাছে আসে না। ভয় দেখিয়ে বাইকের চাবি নিয়ে আর মহাজনের কাছ থেকে সোনার ঘড়ি নিয়ে বীরের মতো বের হয়ে আসে। আর এই দিনই দাগি আসামি হিসাবে চন্দনের দ্বিতীয় জন্ম হয়। পরের দিনে পুলিশ চন্দনের
চন্দনের বাসা থেকে খুঁজতে আসে। বিনায়ক এসে বলে চন্দনের বাবা মা ছোটবেলায় মারা গেছে, বিয়ে হয়েছিল কিন্তু তার স্ত্রী পালিয়ে গেছে, আর আমার সাথে তার বেশি একটা কথাও হতো না। অফিসার বলে ঠিক আছে, তবে চন্দন আমার হাতে পড়লে তবুও জানে বাঁচবে, কিন্তু অভয়ের হাতে পড়লে তাকে আর কেউ জীবিত পাবে না। অভয় তখন তার বাসায় ব্যাডমিন্টন খেলতে খেলতে এলাকার গরিবদের সমস্যা শুনে তার সমাধান করছে। এক লোক এসে বলে তার ছেলে ইঞ্জিনিয়ারিং এ চান্স পেয়েছে, ভর্তি করতে ৭৫,০০০ লাগবে, ২০,০০০-এর ব্যবস্থা হলেও ৫০,০০০-এর ব্যবস্থা করতে পারিনি। লোকটা নিচু জাতের হওয়ায় অভয় বলে ইঞ্জিনিয়ারিং পড়ে আর কি হবে, ছেলেকে বল কাল থেকে আমার মাঠে চাষের কাজ করতে। লোকটা চুপচাপ সেখান থেকে চলে যায়। বিনায়ক চন্দনের কাছে এসে বলে পুলিশ আর অভয় দুই দলই তোকে খুঁজছে। চন্দন বলে তা তোর নেতা ভার্মাকে কল দে। বিনায়ক ভার্মাকে কল দিয়ে বলে আমার চাচাতো ভাই চন্দনের কথা বলেছিলাম, কোনো ব্যবস্থা করা যাবে? ভার্মা বিরক্ত হয়ে বলে কয়েকদিন যাক, তারপর দেখছি। এই কথা শুনে চন্দন রেগে বলে ততদিনে আমি বেঁচে না থাকলে ওই ভার্মা আর কি করবে? বিনায়ক বলে এই জন্যই তো আমাদের জাতের একটা শক্তিশালী নেতা বা গুন্ডার দরকার, না হলে এমন দুর্বল সমাজকে কে সাহায্য করবে? চন্দনের হঠাৎ কি মনে হয় সে নিজেই অভয়ের সাথে দেখা করতে চলে আসে। অভয় রেগে বলে তুমি আমার সমাজের নাম করা মহাজনকে গুলি করবে আর আমি তোমাকে এমনিই ছেড়ে দিব? চন্দন বলে আমাকে নিয়ে যা খুশি করেন, তবে একবার আমার কথা শোনেন। অভয় বলে তুমি নিজে এসেছো তাই তোমার কথা শুনবো, যা বলার ১ মিনিটে শেষ করো। চন্দন বলে আমি সেদিন সব মেনে নিয়েছিলাম, কিন্তু যখন পুলিশে দেওয়ার কথা বললো তখন কিভাবে মানবো আপনিই বলেন? আমি চাইলে বুকে গুলি করে একদম শেষ করতে পারতাম, কিন্তু গুলি করেছি পায়ে। অভয় হঠাৎ জিজ্ঞেস করে তা আর কি কি পারো? চেহারায় রাগের আগুন নিয়ে চন্দন বলে ড্রাইভারি থেকে শুরু করে গুলি করা পর্যন্ত সব পারি। অভয় প্রচুর রেগে তার কাছে আসতে আসতে মহাজনকে কল দিয়ে বলে ট্রাকের শোক ভুলে যাও, আর আজ থেকে চন্দন আমার হয়ে কাজ করবে, কথাটা মাথায় রেখো, বলেই কল কেটে দেয়। এদিকে অমিতের কাজে খুশি হয়ে তাকে এসপির পদে প্রমোশন দেওয়া হয়। কেটে যায় ১ মাস। নালন্দার থানায় অভয় আর তাদের লোকসভা সদস্য লাজু সিংকে নিয়ে এসেছে, কারণ সে ফল দিয়ে এসপি কে বরণ করতে চায়। সাথে চন্দন এসেছে, তবে থানায় এভাবে আসায় সে বেশ ঘাবড়ে আছে। ভেতরে তখন আরেক পার্টির নগর বিকাশ মন্ত্রী থাকায় কনস্টেবল তাকে অপেক্ষা করতে বলে। এই সুযোগে মন্ত্রীর ভাই ভার্তা তাদেরকে কটু কথা বলে অপমান করলে অভয়ের প্রচুর রাগ হয়, আর অভয়ের অপমান দেখে চন্দন রাগে কটমট করতে করতে ভার্তার দিকে তাকায়। তবে তারা এখন থানায় আছে বলে কথা আর বাড়ায় না। লাজু ভেতরে আসতেই তার পিছু পিছু চন্দন আসে। এসপি কে দেখে চন্দন বেশ ভয়ে ভয়ে ফলের ঝুড়িটা রেখে অমিত তাকানোর আগেই বের হয়ে যায়। গল্প চলে আসে ২১শে আগস্ট ২০০২ সালে। অভয়, তোলা সিং আর চন্দন গাড়ি করে কোথাও যাচ্ছে। হঠাৎ মহিষের আড়াল থেকে ভার্তা আর তার কিছু লোক বের হয়ে তাদের উপরে গুলি করতে থাকে। চন্দন কোন রকমে গাড়ি পিছিয়ে সেখান থেকে যান বাঁচিয়ে পালায়। এত বড় আক্রমণে অভয় তো আর চুপ থাকবে না, তাই সেও দেশি অস্ত্র নিয়ে প্রস্তুত হতে থাকে। অভয় চন্দনকে বলে দেখ আমার কিন্তু লোকের অভাব নেই, এখন তুই ভেবে দেখ তুই যাবি কিনা। চন্দন অভয়ের এমন ভক্ত যে সে যাওয়ার জন্য ২ পায়ে রাজি। গল্প চলে আসে ২৮শে আগস্ট ২০০২ সালে। ভার্তা তার এক আত্মীয়র বিয়েতে বেশ আনন্দে মেতে আছে। সেই স্টেজের পেছনেই অভয় আর চন্দন তাদের দলের লোকদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে। স্টেজে নাচতে নাচতে খুশিতে গুলি চালালেই তোলা সিং বলে ওদের কাছে তো বন্দুক আছে, আমাদের মনে হয় যাওয়া উচিত না। কিন্তু চন্দন সে বন্দুক হাতে পেয়ে সোজা এগিয়ে গুলি করতে শুরু করে। এরপর বাকিরা মিলে গুলি করে সবাইকে মারতে থাকে। বিয়ে বাড়িতে এমন ভয়ানক ঘটনায় মিডিয়ায় বলা হয় গতরাতে বিয়ের বাড়িতে অতর্কিত হামলায় বিহার লোক পার্টির ৫ জন মারা গেছে। পুলিশ কি ইচ্ছা করে কিছু করছে না, নাকি পুলিশ দুর্বল হয়ে গেছে? এই খবর শুনে অমিত প্রচুর রেগে বলে আপনারা যখন জানতেন যে অভয়ের উপর অ্যাটাক হয়েছে তাহলে তার উপরে নজর রাখা উচিত ছিল। এখন গিয়ে অভয় যতগুলো আস্তানা আছে সেখানে গিয়ে খোঁজ নেন। ২৪ ঘন্টার মধ্যে অভয়কে ধরতেই হবে। অভয় তার আস্তানায় ড্রিঙ্কস আর খাওয়ায় ব্যস্ত। চন্দনের সেদিনের সাহস দেখে অভয় বেশ খুশি হয়ে চন্দনকে ছোট ভাইয়ের সম্মান দেয়। দলের সবাইকে বলে এখন থেকে চন্দনকে কেউ চাকরের নজরে দেখবে না, ও আমার ছোট ভাই। তখনই অভয়ের বড় ভাই লাজু কল দিয়ে বলে কয়েকদিন চুপ করে থাকলে কি খুব ক্ষতি হতো? এখন একদম লুকিয়ে থাকো, হাসপাতালে গিয়ে কিছু অপারেশন করা লাগতে পারে, তাই রেডি থেকো। এদিকে সিএম অমিতকে কল দিয়ে বলে আমার সমাজের ৫ জন মারা গেছে, ওই অভয়কে এখনো ধরা হয়নি কেন? অমিত বলে স্যার সমাজ জাত এগুলো বলে কিছুই নেই, ৫ জন মানুষ মারা গেছে আর আমি অভয়কে ধরার সর্বোচ্চ চেষ্টা করছি। আসলে এই জাতের বিষয়টা অমিত ঠিক বুঝতে পারে না, কারণ তার কাছে সবাই সমান। সেদিন গভীর রাতে হঠাৎ একটা খবর পেয়ে অমিত বেশ চিন্তায় পড়ে যায়। পরদিন সকালে অভয় দলের সবাইকে বাইরে রেখে জীবন হাসপাতালে আসে। ধীরে ধীরে তার কেবিনে এসে হাত মুখে পানি দিতে দেখে ওয়াশরুমের এক পাশে পুলিশ। পেছন থেকে অমিত এসে তাকে গ্রেফতার করে। হাসপাতালের বাইরে থেকে বাকি ৩ জনকে গ্রেফতার করা হয়। রাতে অমিত সেই লোকের সাথে দেখা করতে আসে অভয় যার ছেলের
ইঞ্জিনিয়ারিং পড়া বন্ধ করতে চেয়েছিল। অমিত বলে, আপনি ওই হাসপাতালে কাজ করায় আমার জন্য ভালো হয়েছে। এই টাকাটা পুলিশের ওয়েলফেয়ার থেকে দিয়েছে। ছেলেকে বলবেন মন দিয়ে পড়ালেখা করতে। অভয়ের ভাই প্রচুর রেগে জেলে এসে বলে, একে তো সুমির যাদবের ভাই মারা গেছে, তাই সে পাবলিক সিম্প্যাথি পাবে, আর আমার ভাইও এখন জেলে, ক্ষতি তো আমারই হলো। যেভাবেই হোক নির্বাচনের আগে বের হতেই হবে। উকিল বলে, পুলিশ কেস অনেক মজবুত করে বানিয়েছে, 6 মাসের আগে বের হওয়া সম্ভব না, তবে একটা পথ আছে। যদি নিচু জাতের কেউ 5টা খুনের দায় নেয় তাহলে পুলিশের থিওরি মিথ্যা হবে আর অভয়ও ছাড়া পাবে। সবাই চন্দ্রের দিকে তাকালে বেচারা বেশ ঘাবড়ে যায়। অভয় বলে, তোকে এক থালায় খেতে দিয়েছি আর তুই এখন ভাবছিস? চন্দ্র ইতস্তত করে বলে, না ভাই, আমি রাজি। উকিল বলে, কাল যেহেতু শনিবার, আমি সোমবার কাগজ নিয়ে আসবো। বিনায়ক চন্দনের সাথে দেখা করতে আসলে চন্দনকে বেশ চিন্তায় দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? চন্দন বলে, ওরা বলছে আমি 5টা খুনের দায় নিলে অনেক প্রশংসা পাবো, আর অভয়কে ছাড়ানোর পর নির্বাচনে জিতে গেলে আমাকে ছাড়াবে। বিনায়ক মুচকি হেসে বলে, তোর কি সত্যিই মনে হয় ওরা তোকে ছাড়াবে? তখনই মিতা নামের এক মহিলা খাবার নিয়ে তার স্বামীর সাথে দেখা করতে আসলে কনস্টেবল বলে, খাবার দিতে হলে 80 টাকা আর আসামি দেখতে হলে 20 টাকা। মিতা রেগে বলে, আমার স্বামী জেলে, এত টাকা আমি কোথায় পাবো? কনস্টেবল রেগে তাকে যেতে বললে চন্দন বলে, স্ত্রী তার স্বামীর সাথে দেখা করলে খুব কি অপরাধ হয়ে যাবে? এখন থেকে আমার জায়গায় ওদেরকে দেখা করতে দিবে। মিতা বেশ খুশি হয়ে চন্দনের দিকে তাকালে চন্দনও মুচকি হাসে। তারপর বিনায়ককে বলে, আমাকে ওরা ছাড়াবে কিনা তা আমি জানি না, কি করব বুঝতেও পারছি না, বলেই চলে যায়। তখনই চাওয়ান প্রাস মানে মিতার স্বামী তার সাথে দেখা করতে আসে। কিছুক্ষণ পর চাওয়ান বাসার খাবার নিয়ে চন্দনের সাথে দেখা করতে আসলে চন্দন বেশ খুশি মনে খেতে বসে। কথায় কথায় চাওয়ান বলে, শুনেছি আপনি নাকি 5 জনকে খুন করে এসেছেন। জেলের সবাই তো এটাই বলে অভয় সিং এর গ্যাংয়ে আপনি নাকি সবচেয়ে সাহসী আর ভয়ানক। চন্দন থেকে সব শুনে চাওয়ান বলে, এসব নতুন কি? কলিযুগ থেকে তো এসবই চলছে। নিজেদেরকে বাঁচাতে এরা সব সময় আমাদের মতো নিচু জাতের লোকদেরকে ব্যবহার করে। যাই হোক, নিজের খেয়াল রেখেন, বলেই চলে যায়। তবে চাওয়ানের কথা চন্দন সারা রাত ভাবতে থাকে যে সে এখন কি করবে। সকাল হতেই এক বালতি পানি নিয়ে অভয়ের সাথে দেখা করতে আসে। অভয় তখন গোসলে ব্যস্ত। অভয় বলে, এসব করার কি দরকার? এমনি কি আমার জন্য কম করেছিস? চন্দন বলে, 2-1 দিন পর তো চলেই যাবেন, তখন তো আর আপনার সেবা করতে পারবো না, বলেই পেছন থেকে অভয়ের গলার মোটা চেন শক্ত করে চেপে ধরে পানিতে চুবিয়ে ধরে। অনেকক্ষণ ছটফট করার পর অভয় সেখানেই মারা যায়। অভয়কে মেরে চন্দন ভয়ানক এক দৃষ্টিতে তাকায়। চন্দন গম্ভীরভাবে হেঁটে এসে কয়েদিকে তাস খেলতে দেখে বলে, আমাদের গ্রামে একটা খেলা আছে যেখানে গোলাম রাজার থেকে বেশি শক্তিশালী। ঠিক তখনই কেউ একজন চিৎকার করে বলে, অভয় ভাইকে কেউ মেরে ফেলেছে। সবাই দৌড়ে দেখতে যায়। অভয়ের সাঙ্গপাঙ্গরা হাহাকার করে কান্না করছে। চন্দনের সাথে দাঁড়ালে তারা রাগী চোখে চন্দনের দিকে তাকায়, যেন তারা জানে এই কাজ চন্দনই করেছে। তখনই চাওয়ান এসে চন্দনের সাথে বেশ ভাব নিয়ে দাঁড়ায়। কনস্টেবলরা এসে অভয়ের লাশ নিয়ে যায়। এদিকে অমিত হাসপাতালে তার স্ত্রী তনুর কাছে আসে, কারণ আজ তাদের ছেলে হয়েছে। 2005 সালের জুন মাস। অমিত রেডি হচ্ছে, তখনই তাদের ছোট্ট ছেলে অভি দৌড়ে এসে বাবার কোলে ওঠে। এদিকে ব্যবসায়ী জাসওয়াল এক ঝুড়ি ভর্তি কাপড় নিয়ে জেলে চন্দনের কাছে এসে বলে, ভার্মা এগুলো পাঠিয়েছে, যেটা পছন্দ হয় বলেন, মাপ নিয়ে বানিয়ে দিব। চন্দন বলে, কয়েকদিন আগেই তো ভার্মা আমাকে গাড়িতে উঠতেও দিত না, আজ গাড়ি পাঠাচ্ছে, কাপড় পাঠাচ্ছে, ব্যাপার কি? জাসওয়াল বলে, ভার্মা বলছিল আপনি তো রেগে আছেন, যখন দেখা করবেন তখন সে আপনার রাগ ভাঙাবে। চাওয়ান জাসওয়ালকে একটা লিস্ট দিয়ে বলে, আপনি তো শেখপুরার ব্যাপারীদের সভাপতি, এই লিস্টে সবার নাম আর পাশে টাকার পরিমাণ দেওয়া আছে, আর আপনি মাসে 30,000 করে দিবেন। জাসওয়াল লিস্ট দেখে ইতস্তত করে বলে, আরো অনেককেই তো চাঁদা দিতে হয়। চাওয়ান বলে, সবাইকে মানা করে দিন, অভয়ের পর আর কেউ ময়দানে নেই, এরপর যদি নতুন কেউ আসে সে হয়তো আমাদের কেউ হবে, না হয়তো আর কেউ হবে না। জাসওয়াল জিজ্ঞেস করে, যদি কেউ দিতে মানা করে? চন্দন বলে, তার নাম আমাকে বলবেন। 2005 সালের 17 জুলাই। চন্দন বসে বসে এক গার্ডের সাথে গল্প করছে। চাওয়ান কানে সিগারেট গুজে চন্দনকে ইশারা দিয়ে রান্নাঘরে আসে। বাইরে মিতা এসে গেটের গার্ডদেরকে লাড্ডু খাওয়ায়। ভিতর থেকে একজন আসলে তাকে দিতে যায়, কিন্তু সে বলে, আজ আমি উপোস। মিতা বলে, তাহলে আমার স্বামীকে দিয়েন, সে তো খাবে, আমি দুপুরে এসে বাটি নিয়ে যাব। কনস্টেবল ভিতরে এসে চন্দনকে দিলে চন্দন বলে, সবাইকে দিয়ে দাও, বলে রান্নাঘরে এসে গ্যাসের পাইপ খুলে দেয়। বের হতে গেলে মহারাজের সাথে দেখা হলে তাকে সিগারেট দিয়ে বলে, ভেতরে ম্যাচ আছে, ধরিয়ে নিয়েন। চাওয়ান বাইরে এসে চন্দনকে ইশারা
দেয় যে কাজ হয়ে গেছে। জেলের বাইরে চন্দনের লোক আগে থেকেই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। মহারাজ যেই না আগুন ধরাতে যাবে সাথে সাথেই ব্লাস্ট হয়। চারিদিকে হই হুল্লোড় শুরু হয়ে যায়। ফায়ার সার্ভিস আসলে গেট খোলা হয়। সাথে সাথে চন্দনের লোকেরাও ভেতরে এসে গেটের গার্ডদেরকে মেরে ফেলে। ফায়ার সার্ভিসের একজন উপর থেকে চন্দনের কাছে ব্যাগ ভর্তি বন্দুক ছুড়ে মারে। চন্দন, চাওয়ান আর তাদের আরো সঙ্গী নিয়ে জেলের সব পুলিশদেরকে মারতে থাকে। এক কনস্টেবল ওয়ার্ডেনকে কল দিয়ে সাহায্য চায়। খবর পেয়ে ওয়ার্ডেন সাথে সাথেই বাইক নিয়ে বেরিয়ে পড়ে। চন্দন দোতলায় বাকিদেরকে মারতে আসে। সব শেষ করে চন্দন আর চাওয়ান বের হতেই যাবে, তখনই সামনে সেই কনস্টেবল আসে যে আজ উপোস রেখেছে। চন্দন তাকে সরতে বললে কনস্টেবল বলে, বন্দুক ফেলে দাও, না হলে আমি গুলি করব। ঠিক তখনই পেছন থেকে চন্দনের লোক তাকে গুলি করে দেয়। চন্দন আর চাওয়ান গাড়িতে উঠলে গাড়ি স্টার্ট হয় না। সামনে থেকে ওয়ার্ডেন এসে গুলি চালালে চন্দন তাকেও মেরে ফেলে। সাথে সাথেই গাড়ি স্টার্ট হলে সবাই তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। রাতে ভার্মা, এমএলএ বিনায়ক আর গ্রাম প্রধান রবীন্দ্র ভাষণ দিচ্ছে। বিনায়ক আর ভার্মা খেয়াল করে চন্দন এসেছে। ভার্মা উঠে চন্দনের সাথে কোলাকুলি করে। চন্দন বলে, জেল ভেঙে আপনার সাথে দেখা করতে এসেছি। যদি আপনার সাথে আরো আগে দেখা হতো তাহলে জেলে যাওয়াই লাগতো না। ভার্মা বলে, তাহলে তো আরো খারাপ হতো। তুমি তখন আমাকে প্রণাম করতে, আমার হয়ে ছোটখাটো কাজ করতে, কিন্তু এখন আমরা সমান। এখন আমাকে ধন্যবাদ দাও। তোমাকে ডুবতে দিয়েছিলাম যেন তুমি সাঁতার শিখতে পারো। চন্দন থেকে তোমাকে চন্দন মেহতো বানিয়েছি, যদিও এটা ছোটখাটো ব্যাপার। চন্দন বলে, তাহলে বড় ব্যাপারের কথা বলি। ভার্মা বলে, আমি তোমার কথা শুনতে চাই না, কারণ শোনার আগেই আমি রাজি। বলেই দুজনে হাত মেলায়। বিনায়ক ভাষণ দিতে গেলে খেয়াল করে ভার্মা চন্দনকে টেনে স্টেজে নিয়ে এসেছে। বিনায়ক বলে, সবাই বলছে চন্দন ভাইয়া নাকি জেল ভেঙে ভুল করেছে। সে কিভাবে ভুল করে? তাকে তো গ্রেফতারও করা হয়েছিল অন্যায় ভাবে। যাই হোক, আমি চাই সে আপনাদের সাথে কথা বলুক। বলেই চন্দনকে ডাক দেয়। চন্দন এত মানুষের সামনে কথা বলতে হবে ভেবে চন্দন বেশ ঘাবড়ে যায়। তবুও সাহস করে বলে, বেশি কথা বলবো না, শুধু বলবো যদি সত্যি কথা বলার জন্য সংগ্রামী হতে হয় তাহলে হ্যাঁ, আমি সংগ্রামী। অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ করলে যদি অপরাধী হতে হয় তাহলে আমি অপরাধী। এখন সিদ্ধান্ত আপনাদের। আপনারা আমাকে আসামি বলেন, যোদ্ধা বলেন কিংবা ক্রান্তিকারী, আমার তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু একটা কথা বলে দেই, যদি কেউ আপনাদের দিকে চোখ তুলে তাকায় তাহলে সেই চোখ আমি তুলে ফেলবো। সবাই খুশি হয়ে হাততালি দেয়। পরের দিন চাওয়ানের বাসায় চাওয়ান মিতাকে বলে, ছাদে চলো, ভাইয়া ডাকছে। মিতা ভয়ে ভয়ে ছাদে আসলে চন্দন জিজ্ঞেস করে, তোমার তো লড়াই করার খুব শখ। প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম তখন জেলের পুলিশের সাথে ঝগড়া করছিলে। এত যদি লড়াই করার ইচ্ছা হয় তাহলে ইলেকশনে দাঁড় করিয়ে দিই। চাওয়ান আর মিতা দুজনেই অনেক খুশি হয়ে যায়। চন্দন বলে, ভারবিঘা কমিটির তরফ থেকে একমাত্র প্রার্থী হবে তুমি, মিতা দেবী। চাওয়ান খুশিতে চন্দনকে জড়িয়ে ধরে। রবীন্দ্র কেশার মানে গ্রামের প্রধান থানায় এফআইআর করার জন্য এসেছে, কারণ তাকে হুমকি দেওয়া হচ্ছে যেন সে ইলেকশনে না দাঁড়ায়। এক অফিসার বলে, আমরা আবার কবে থেকে হুমকির জন্য কমপ্লেন নেওয়া শুরু করলাম? খুন হলে তারপরে সেন। তখনই রঞ্জন এসে বলে, বাহ, খুন হওয়ার পর কি সে জীবিত হয়ে এসে বলবে যে আমার এফআইআর লেখো? অফিসার বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, তুমি আবার কে? রঞ্জন বলে, এই থানার নতুন SHO। অফিসার তাড়াতাড়ি উঠে স্যালুট দেয়। রঞ্জন বলে, রবীন্দ্রর কমপ্লেন লেখো। রঞ্জন আসলে লোহারডাঙ্গা থেকে ট্রান্সফার হয়ে কেসার থানায় এসেছে। লোহারডাঙ্গা হলো নাক্সালদের এরিয়া, যেখানে ক্রান্তিকারীদের সংখ্যা বেশি। রাতে রঞ্জন তার কলিগদের সাথে বসে মাটন খেতে খেতে জিজ্ঞেস করে, কত করে কিলো? একজন বলে, কিভাবে বলবো, এগুলো তো ভাইয়া পাঠায়। রঞ্জন অবাক হয়ে জিজ্ঞেস করে, কোন ভাইয়া? অফিসার বলে, চন্দন মেহতো। রঞ্জন বলে, ওই কুখ্যাত আসামি যে জেল ভেঙে পালিয়েছিল আর আমাদের মতো অনেক অফিসারকে খুন করেছে। রঞ্জনের স্পষ্ট ভাষায় বলে দেয়, আগে কি হয়েছে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আজকের পর থেকে এই থানায় ওই চন্দন কিংবা কোনো গুন্ডার দেওয়া কিচ্ছু আসবে না। 2005 অক্টোবর মাস, বিহারের ইলেকশন অ্যাসেম্বলির ভোট চলছে। এক গ্রামে চন্দন তার দলবল নিয়ে গোলাগুলি শুরু করলে ভয়ে গ্রামবাসী যার যার বাসায় লুকিয়ে পড়ে। চন্দন চিৎকার করে বলে, আজ বিকাল 5টার আগে ভোট দেওয়া শেষ না হওয়া পর্যন্ত যদি কেউ বের হয় তাহলে তার লাশ পাওয়া যাবে। ভোট কেন্দ্রে একমাত্র মিতা গিয়ে ভোট দেয় আর মিডিয়াকে দেখে তার ছবি তোলায়। দেখে চন্দনের গ্রুপের সাথে রবীন্দ্রের গ্রুপের গোলাগুলি হলে এটা দেখে গ্রামের এক লোক রঞ্জনকে কল দিয়ে বলে, চন্দন অ্যাটাক করেছে, আমরা গাছ কেটে রাস্তা বন্ধ করে দিয়েছি, আপনারা তাড়াতাড়ি আসেন। রবীন্দ্র গ্রুপের সবাইকে মেরে ফেলে দেখে ওপর থেকে পুলিশ আসছে, তাই তারা পালিয়ে যায়। কিছু দূর আসার পর দেখে রাস্তায় গাছ ফেলানো। চন্দন বলে, মানিকপুরের কেউ আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। পুলিশ কাছে চলে আসে দেখে চন্দন তার দল নিয়ে মাঠের মধ্যে দৌড়ে পালায়। রঞ্জন তাদের পিছু ছাড়ে না। এরই মধ্যে চন্দনের গ্রুপের একজনের গায়ে গুলি লাগায়, সে আহত হয়ে যায়। পুলিশ তাকে ধরলেও বাকিদেরকে আর ধরতে পারে না। থানায় এসে রঞ্জন রেডিওতে ভোটের আপডেট শুনছে। চন্দন কল দিয়ে বলে, এত সাহস কোথা থেকে পাও? যেদিন থেকে এসেছো আমার পেছনে পড়ে আছো। তুমি এই জায়গায় নতুন, কিন্তু আমি পুরনো। হয়তো বছর 2-1 থাকবে, খামোখা কেন পাঙ্গা নিচ্ছ? না হলে কিন্তু তোমাকে লাশ হয়ে ফিরতে হবে। এটা আমার তোমাকে দেওয়া প্রথম এবং শেষ ওয়ার্নিং। রঞ্জন বলে, ভীতু কুকুর শুধু ঘেউ ঘেউই করতে পারে, সাহস থাকলে সামনে
সামনে আয়। সাথে সাথেই চন্দন গুলি করতে থাকে। রঞ্জন কোনো রকমের সরে গিয়ে বাইরে এসে বীরের মতো দাঁড়িয়ে দেখে চন্দন গাড়ি নিয়ে পালাচ্ছে। আর এদিন থেকেই শুরু হয় দুজনের মধ্যে যুদ্ধ। পেছনে সরার জন্য না রঞ্জন প্রস্তুত আর না চন্দন। কয়েকদিন পর চন্দনের আস্তানার খবর পেয়ে রঞ্জন তার টিম নেতাকে ধরতে চায়, কিন্তু সেদিন নির্বাচনের ফলাফল আসার দিন ছিল। চন্দন বারান্দায় এসে রঞ্জনের হার দেখে মজা নেয়। এই দৃশ্যটাই গল্পের প্রথমে দেখানো হয়েছিল। নির্বাচনের ভার্মা জিতে গেছে, তাই চন্দন পার্টি অফিসে আসলে সেখানে হই হুল্লোড়ে মেতে ওঠে। বিনায়ক ফুলের মালা দিয়ে চন্দনকে বরণ করে। বিনায়ক জিজ্ঞেস করে চাওয়ান কোথায়। চন্দন বলে মিতা হেরে গেছে, তাই তার মন খারাপ। অমিতকে জাগরুক নাগরিক সংঘ থেকে সুষ্ঠু নির্বাচন করার জন্য সম্মান দিতে ডাকে। অজিত এসে অমিতের কানে কানে বলে আপনার ট্রান্সফার হয়ে গেছে। অমিত জিজ্ঞেস করে কোন জেলায়। অজিত বলে শান্টেড করে দিয়েছে। অমিতের মুখের হাসি মলিন হয়ে যায়। সম্মান দিতে ডাকলে অমিত গিয়ে হাতে চাদর ধরে ছবি তোলে, কিন্তু তার মুখ মলিন, কারণ এই সম্মানের কোনো মানেই নেই। আর এদিকে গ্রামের মানুষ চন্দনকে মাথায় তুলে নাচছে। সৎ পুলিশ অফিসারকে সকল নেতাই পছন্দ করে, কিন্তু সরকার চালানোর জন্য সৎ পুলিশ থাকা উল্টা বিপদের। পুরনো খবরের কাগজ আর শান্টেড অফিসারের অবস্থা একই রকম। কাল যে চর্চায় ছিল আজ তার কোনো খোঁজ নেই। অমিত তার পরিবারের সাথে নতুন এক ঠিকানায় আসে। এমন পচা ফ্ল্যাট দেখে তনু বলে তুমি শিওর এটা অফিসার কোয়ার্টার? কারণ কোনো দিক থেকেই এটা আইপিএস অফিসারের বাসা মনে হচ্ছে না। অমিত মন খারাপ করে ফোন নিয়ে বসে আছে। তনুকে বলে আমার ফোনে একটা কল দাও তো, কোনো কল আসছে না কেন? তনু ল্যান্ডলাইন থেকে কল দিলে দেখে ফোন ঠিকই আছে। আসলে অমিতকে সবাই এক ঘরে করে দিয়েছে। অমিতের প্রচুর খারাপও লাগে, আবার অনেক রাগও হয়। চবে আইজি হওয়ার উপলক্ষে পার্টি রাখে। পার্টিতে অমিত এসেছে। চবে বলে দুনিয়াটা বড় আজব, পার্টি তো রাখার কথা ছিল তোমার, কিন্তু দিতে হচ্ছে আমাকে। অমিত আমতা আমতা করে বলে ছেলেকে ভালো স্কুলে ভর্তি করাতে পারছি না, 2 মাসের বেতন পায়নি, একটু সাহায্য করবেন? চবের সাথে সাথেই ওয়ালেট বের করে টাকা দিতে গেলে অমিত বলে টাকা লাগবে না, আমাকে এই বনবাস থেকে কোনোভাবে সরিয়ে দেন। চবে বলে আমার হাতে তো ব্যাপারটা নেই, তারপরও সুযোগ বুঝে সিএম এর সাথে কথা বলবো। পার্টি থেকে ফেরার পথে অমিত তনুকে বলে আমি আমার বন্ধুদের সাথে কথা বলেছি, ওরা বলল প্রাইভেট সেক্টরে অনেক সুবিধা আছে। তনু বলে তুমি কি চাকরি ছাড়তে চাচ্ছ? অমিত বলে তা কি করব, সৎভাবে কাজ করার জন্য আমাকে এভাবে সাজা দিয়েছে। তনু বলে সমস্যা কি, আমার বাবার সাথেও হয়েছিল, পরে ঠিক হয়ে যাবে। অমিত গাড়ি দাঁড় করিয়ে কর্কশভাবে বলে তুমি এসব বুঝবে না, কাল আমি একটা জেলা সামলাচ্ছিলাম আর আজ আমি কিচ্ছু না। বাইরে গেলে আমার নিচে কাজ করার লোকেরা আমাকে উপদেশ দেয়, আর বাসায় গিয়েও আমি তোমার থেকে একই আচরণ নিতে পারবো না। তুমি স্ত্রী হয়েছো, স্ত্রীর মতোই থাকো। তনু অমিতের এমন কথায় বেশ কষ্ট পায়। এদিকে চন্দন দাউ দাউ করে জ্বলা আগুনের সামনে বসে রঞ্জনের সাহসের কথা মনে করছে। একজন এসে বলে নতুন অফিসার তো তাই বেশি উঠছে, এখনই না থামালে আমাদের মাথায় উঠে নাচবে। শুনেছি রবীন্দ্রের সাথে মিটিং করেছে, তাকেও শিক্ষা দিতে হবে। কিছুক্ষণ পরেই চন্দন রঞ্জনকে কল দিয়ে বলে অসংখ্য শুভ কামনা, মানিকপুরে আপনার জীবনের সবচেয়ে বড় কেস হতে যাচ্ছে, যদি পারেন আটকান। রঞ্জন কিছু বলার আগেই চন্দন কল কেটে দেয়। রঞ্জন সাথে সাথেই বাকি পুলিশকে নিয়ে বেরিয়ে পড়ে। পথে এক সাংবাদিক কল দিয়ে জিজ্ঞেস করে মানিকপুরে কি হয়েছে। রঞ্জন বলে জানি না, আমিও শুনেছি, এখন সেখানেই যাচ্ছি। 2006 সালের 21শে মে মানিকপুর। রঞ্জন গাড়ি থেকে নেমে দুপা এগোলেই খেয়াল করে অনেকগুলো বন্দুকের গুলি পড়ে আছে। মনে এক অজানা ভয় নিয়ে গ্রামের দিকে এগোতে থাকে। কিছুদূর এগোনোর পর দেখে এক মহিলা বিধ্বস্ত হয়ে বসে আছে, আর চারপাশে লাশের ছড়াছড়ি। প্রতিটা ঘরের সামনে লাশ পড়ে আছে, এ যেন এক মৃত্যুপুরী। রঞ্জন আর সহ্য করতে না পেরে রাগে আর যন্ত্রণায় ফুঁসতে থাকে। গভীর রাতে ডিওআইজি পেশবান অমিতকে কল দিয়ে বলে শেখপুর আর মানিকপুরে বড় রকমের হত্যাযজ্ঞ হয়েছে, তোমাকে ওখানে এসপি হিসেবে পাঠানোর আদেশ এসেছে, রেডি থেকো। এমন ভয়াবহ হত্যাকাণ্ডের কথা শুনে অমিত হতবাক হয়ে যায়। পরের দিন সকালে দুজন কনস্টেবল বস্তা থেকে আটা দিয়ে বড় করে হেলিপ্যাড বানাচ্ছে। রঞ্জন জিজ্ঞেস করে তোমরা এসব কি করছো? একজন বলে সিএম আসবে তাই এইচ লিখতে বলেছে, কিন্তু চুন পাচ্ছি না, এই জন্য আটা দিয়ে বানাচ্ছি। চিন্তা করবেন না, যে ঘর থেকে নিয়ে এসেছি সেই ঘরের কেউই বেঁচে নেই। এই কথা শুনে রঞ্জনের বেশ খারাপ লাগে। তখনই গাড়িতে করে পুলিশের ডিএম আসে। আশেপাশের গ্রামের লোকজন আর মিডিয়া এসে জড়ো হয়েছে। মৃত ব্যক্তিদের আত্মীয়দের আহাজারিতে বাতাস ভারী হয়ে গেছে। বেশ অনেকক্ষণ পর চপারে করে সিএম আসে। সিএম নেমে সামনে লাশ দেখতে আসে, দেখে ফাঁকা মাঠ পড়ে আছে। রঞ্জন কনস্টেবলকে জিজ্ঞেস করে লাশগুলো কোথায়। কনস্টেবল বলে তাদের আত্মীয়রা নিয়ে গেছে, অনেক মানা করেছিলাম কিন্তু তারা শোনেনি। সিএম গলির মধ্যে গেলে কিছু লাশ দেখতে পায়। সবার হাহাকার দেখে তাদেরকে সান্ত্বনা দেয়। পেছন থেকে গ্রামবাসী পুলিশের এমন অবহেলার জন্য ধিক্কার দিতে থাকে। সিএম ডিএম আর কালেক্টরদেরকে নিয়ে পুরো পুলিশ ফোর্সকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করে এত বড় কাণ্ড হয়ে গেল, এটা কার জন্য হয়েছে? রঞ্জন বলে স্যার দোষ না, কিন্তু এটা আমাদের অপারগতা, এই গ্রাম আমাদের আন্ডারে পড়ে, তাই আমি এর দায়ভার নিচ্ছি। সিএম রঞ্জনের কাছে এসে বলে এমন যেন না হয় আমরা চলে যাওয়ার পরে আপনিও এখান থেকে চলে গেছেন, একটা লাশও কোথাও যাবে না, আপনি আর এসপি এখানেই থাকবেন। ফরেন্সিক টিম আসবে, পোস্টমর্টম হবে, তারপর এখানে লাশ পড়ানোর পর আপনি ডিআইজি
ডিআইজিকে রিপোর্ট করবেন। রঞ্জন বলে ঠিক আছে। সিএম চলে যাওয়ার সময় সাংবাদিকরা জিজ্ঞেস করে এত বড় হত্যাকাণ্ডের জন্য কারা দায়ী এবং তার বিরুদ্ধে কি অ্যাকশন নেবেন। সিএম বলে কি অ্যাকশন নিব এটা জানার জন্য সন্ধ্যা 7টায় টিভিতে নজর রাখবেন। আর বিহার থেকে বেস্ট অফিসার আনা হচ্ছে, অপরাধীদেরকে যত দ্রুত সম্ভব গ্রেফতার করা হবে। এইটুকু বলেই সিএম চলে যায়। অমিত মানিকপুরের উদ্দেশ্যে রওনা দেয়। পথে রেডিওতে খবর শুনে থানার ইনচার্জ রঞ্জনকে সাসপেন্ড করা হয়েছে। মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারকে 1 লাখ এবং আহতদের পরিবারকে 20,000 করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অমিত তার কোয়ার্টার এসে দেখে এখনো পরিষ্কার করে রং করছে। এক স্টাফ বলে আগে এটা পিডব্লিউডি এর বাংলো ছিল, আপনার জন্য নতুন করে এসপি কোয়ার্টার করা হচ্ছে। অমিত এই অবস্থা দেখে প্রচুর রেগে থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পথে তনুকে বলে এখানে থাকার জায়গা অনেক ছোট আর সুযোগ সুবিধাও নেই, তুমি অভিকে নিয়ে কয়েকদিনের জন্য জয়পুর চলে যাও। অমিত থানায় পৌঁছে সোজা তার রুমে গিয়ে বসে। থানার এসএইচও কানাইয়া ফুলের তোড়া এনে স্বাগতম জানালে অমিত তাকে পাত্তা না দিয়ে জিজ্ঞেস করে কাজ কেমন চলছে। কানাই বলে সবকিছু কন্ট্রোলে আছে। চন্দন মেহতোর সাথী এবং ক্রিমিনাল বিকাশকে আমরা গ্রেফতার করেছি, তার কাছে দেশীয় অস্ত্র পাওয়া গেছে। রাতে এমএলএ বিনায়ক বাসায় এসে চন্দনকে জিজ্ঞেস করে কি করেছো তুমি। চন্দন বিরক্ত হয়ে বলে তা তো জানি না, কিন্তু এটুকু বলতে পারবো জেল ভাঙার মতো কাজ করেছি। বিনায়ক বলে বুঝতে পারছিস তুই কি করেছিস। অমিতকে এসপি বানিয়ে পুরো ফোর্সকে স্বাধীনভাবে কাজ করতে বলেছে। চন্দন রিল্যাক্সে বলে তা আমি কি করব। ট্রেন যেমন থেমে থেমে লোক নামায় আবার চলে যায়, আবার নতুন এক ট্রেন আসে, শেখপুরের এসপিরাও এমনই আসবে আর যাবে। বিনায়ক বলে ভার্মা কল দিয়ে জিজ্ঞেস করছিল কেন এমন করলে, একবার জিজ্ঞেস তো করতে পারতে। চন্দন বলে জিজ্ঞেস করার সময় চলে গেছে, এখন চলে যাও আমার ঘুম পাচ্ছে। বিনায়ক রেগে রুম থেকে বের হয়ে যায়। অমিত ডিআইজি পেশবার কাছে রিপোর্ট করতে আসলে পেশবা বলে পোস্টিং তাহলে পেয়েই গেলে। অমিত মন মরা হয়ে বলে হ্যাঁ অনেক বড় পোস্টিং পেয়েছি। পেশবা বলে দেখো এটাও কম না, এখানে অনেক বড় একটা ঝামেলা হয়েছে, তোমাকে এখন এখানে দরকার, কারণ তুমি একজন যোগ্য অফিসার, তুমি চন্দন মেহতাকে ধরতে পারবে, এই জন্য তোমাকে ডাকা হয়েছে। অমিত বলে আমার মনে হয় চন্দনকে ধরতে না পারলে আমাকেই বলি দেওয়া হবে, এই জন্যই ডাকা হয়েছে। পেশবা বলে তাহলে তো আরো ভালো, এই ভয়ে তুমি চন্দন মেহতাকে ধরার আপ্রাণ চেষ্টা করবে। আমি চাই তুমি মানিকপুর গ্রামে যাও, সেখানে মানুষের সাথে কথা বলো, তাদের বিশ্বাস অর্জন করো। অমিত পেশবার কথা মতো মানিকপুর গ্রামে আসে। গ্রামে ঢুকতেই দেখে অল্প বয়স্ক একটা ছেলে তাদের পরিবারের অস্থি জলাঞ্জলি দিচ্ছে। অমিত গ্রামের পথে হাঁটতে হাঁটতে অনুমান করতে থাকে সেদিন আসলে কি হয়েছিল। হয়তো গ্রামবাসীরা বাজারে এসেছিল, বসে চা খাচ্ছিল, কেউ কেউ আবার আড্ডা দিচ্ছিল। তখনই চন্দন আর তার লোকেরা অতর্কিত হামলা করে যাকেই সামনে পেয়েছে তাকে নির্মম ভাবে গুলি করে মেরেছে। কাউকে পাতে দেয়নি, এমনকি ঘরে ঢুকে ছোট বাচ্চাকেও মেরেছে। এক বাড়ির আঙিনা এসে দেখে এক অসহায় মা বসে আছে, পুরো দেওয়াল জুড়ে গুলির ছিদ্র। নদী পার হয়েও হয়তো অনেকে জীবন রক্ষা পায়নি। এইসব দেখে অমিতের প্রচুর রাগ হয়। ফেরার সময় শেখপুরা রেকর্ড রুমে কল করে বলে চন্দনের নামে করা সব থানার এফআইআর কাল সকালের মধ্যে নিয়ে আসবে। কোয়ার্টারে ফিরে দেখে কারেন্ট নেই, তাই প্রচুর রেগে ভেতরে ঢুকে মোমবাতি জ্বালাতে গেলেই পাশ থেকে তনু আগুন ধরিয়ে আনে। তনুকে দেখে অমিত অনেক খুশি হয়ে যায়। পেছন থেকে অভি এসে অমিতের কোলে ওঠে। অমিত তনুকে বলে তুমি আসবে বলে আগে থেকে সব ঠিক করে রাখতাম। তনু মুচকি হেসে বলে সমস্যা নেই। একজন কল করে চন্দনকে খবর দেয় যে অমিত মানিকপুরে এসেছে। কল কেটে চন্দন বলে এই এসপির সাথে আমার পুরনো সম্পর্ক আছে, হয়তো ও আমাকে মারবে, নয়তো আমি ওকে মারবো। মন্ত্রা বলে একটা কথা বলি, আপনি ওর বাসায় অ্যাটাক করেন, একবারে শেষ করে দিলে আর কিছুই করতে পারবে না। চাওয়ান রেগে মন্ত্রার গলায় কাঠি ধরে বলে তুই সবসময় ভাইয়াকে উল্টাপাল্টা বলিস। চন্দন থামতে বলে চাওয়ান বলে জানেন আমরা কত বড় বিপদে পড়েছি। আমি ভেবেছিলাম ওই পঞ্চায়েত প্রধান ঝামেলা করছিল, তাই তার পরিবারের পেছনে পড়েছিলেন, কিন্তু না, পুরো গ্রামকেই শেষ করে দিলেন। এত অহংকার, আর তার উপরে এই মন্ত্রা আগুনে ঘি ঢালার কাজ করছে। ছোট একটা জেল থেকে বের হয়েছিলাম আর এখন এত বড় একটা জেলে ফেসে গেছি। ধীরে ধীরে যখন সব ঠিক হচ্ছিল তখন এসবের কি দরকার। চন্দন বলে বিদ্রোহ নারকেল গাছের মতো, দেখতে দেখতে কখন আকাশ ছুঁয়ে ফেলবে কেউ জানেও না। গাছটা কাটার প্রয়োজন ছিল তাই কেটেছি। 25 জন কেন 25 লাখ দাঁড় করালেও আমি এটাই করতাম। চাওয়ান বলে আপনি বোঝার চেষ্টা করেন আমরা অনেক বড় ঝামেলায় পড়বো। এক কাজ করি, কিছুদিনের জন্য আমরা উধাও হয়ে যাই, আপনি একদিকে যান আর আমরা অন্যদিকে। চন্দন বলে দেখ তোর ব্যাপারটা আমি বুঝতে পারছি, তোর স্ত্রী আছে, বাচ্চা আছে, তুই ব্যাগ গুছিয়ে যা। চাওয়ান জিজ্ঞেস করে আর আপনি? চন্দন বলে আমার আর কি, আমি তো একা বাতাসের মতো, কখন কোথায় উড়ে চলে যাব তার ঠিক নেই। এদিকে কেশার থানা থেকে রঞ্জন তার ব্যাগপত্র নিয়ে বিদায় হয়। মাঝপথে পুলিশের গাড়ি এসে রঞ্জনের বাস দাঁড় করায়। এক অফিসার বাসে এসে রঞ্জনকে বলে এসপি স্যারের অর্ডার এসেছে, আপনাকে রিপোর্ট করতে বলেছে। রঞ্জন সোজা অমিতের কোয়ার্টারে আসে। অমিত বলে ইনকোয়ারি শেষ না হওয়া পর্যন্ত কোথাও যেতে পারবেন না, এখন বলেন মানিকপুরে কি হয়েছিল। রঞ্জন বলে আমি 100 বার বলেছি চন্দন মানিকপুরে কিছু না কিছু করবেই, পুলিশের ফোর্স পাঠাতে, কিন্তু কেউ আমার কথা গ্রাহ্যই করেনি। আমি জানতাম চন্দন এমন করবে। অমিত জিজ্ঞেস করে মানিকপুরি কেন, আর আপনি কিভাবে জানতেন? রঞ্জন বলে মানিকপুর চন্দনের গোত্রের মানুষের গ্রাম, নির্বাচন নিয়ে প্রধানের সাথে তার ঝামেলা হয়, চন্দন কিছুটা করতে পারে বুঝতে পেরে প্রধান আমাদেরকে কল দিয়ে জানায়। আমার সাথে সাথে গ্রামে গিয়ে ধাওয়া করি।
করি। গোলাগুলিতে ওরা পালিয়ে গেলেও চন্দনের কাছে মানুষ ছোটু মারা যায়। এরপর আমি ওখানে গার্ড বসাই, কিন্তু নির্বাচনের দিন সব সরাতে হয়। আমরা মানা করেছিলাম, কিন্তু লাভ হয়নি। আমার একটাই ভুল হয়েছিল, এসব লিখিত নোটিশে করতে পারিনি। সেই সুযোগ কাজে লাগিয়ে চন্দন মানিকপুরে হত্যাযজ্ঞ চালায়। আমি তখনও একা ছিলাম যে চন্দনকে ধরতে চেয়েছিলাম, আর এখনো একা যে শাস্তি পেয়েছি। অমিত বলে 25 জনের জীবন গেছে, আর তুমি একা না যে চন্দনকে ধরতে চায়। যাই হোক, এবারও হারে হারে টের পাবে কোন অফিসারের সাথে পাঙ্গা নিয়েছে। অমিত শেখপুরা সব ব্যবসায়ীদেরকে থানায় রেখে বলে, আমি জানি আপনারা চন্দনকে চাঁদা দেন, ইচ্ছা কিংবা অনিচ্ছায় এতদিন অনেক চাঁদা দিয়ে এসেছেন, কিন্তু আজকের পর থেকে আর কেউ ওকে এক পয়সাও দিবেন না। সবাই একে অপরের দিকে অবাক হয়ে তাকায়। অমিত বলে, ভয় পাওয়ার দরকার নেই, আপনাদের সুরক্ষার দায়িত্ব আমাদের। আমার নম্বর 24 ঘন্টা আপনাদের সেবায় খোলা থাকবে। যখন কিছু সিরিয়াস মনে হবে আমাকে কল দিয়ে জানাবেন। বাকিরা হ্যাঁ বললেও জাসওয়ান অন্য চিন্তায় ব্যস্ত। চাওয়ান, মিতা এবং বাচ্চাদেরকে নিয়ে শহরের এক ফ্ল্যাটে বাসা ভাড়া নেয়। পেশওয়া অমিতের বাসায় আসলে অমিত বলে, চন্দন কোথায় আছে এটা একমাত্র ভার্মা জানে, তাকে জিজ্ঞাসাবাদ করবো? পেশওয়া বলে, না, আমাদের কাছে সলিড প্রমাণ নেই। অমিত বলে, তাহলে তো এভাবে সে চন্দনকে সাহায্য করেই যাবে আর আমাদের কাজে নাক গলাবে। পেশওয়া বলে, এই ব্যাপারে সিএম নিজে বেশি ইন্টারেস্টেড, তাই কেউ এখানে নাক গলাতে পারবে না। তুমি বলো তদন্তে কি পেয়েছো? অমিত বলে, চন্দনের চাঁদাবাজির যত রাস্তা ছিল সব বন্ধ করে দিয়েছি, ওর সঙ্গীদের কয়েকজনকে গ্রেফতার করেছি। অমিত ম্যাপে কিছু এরিয়া দেখিয়ে বলে, চন্দন এইসব জায়গায় থাকতে পারে, এই কয়েকটা জায়গায় বেশি থাকে, কারণ এখানে ওর গোত্রের মানুষেরা বসবাস করে। যারা শিক্ষিত তারা বা চন্দনকে পছন্দ করে না। আমি তাদের সাথে কথা বলেছি, একটা মিটিংও ফিক্স করেছি। রঞ্জন এক চায়ের দোকানে বসে চা পান করছে, তখনই এক লোক এসে আড়ালে রঞ্জনের টেবিলে চিরকুট রেখে দেয়। রঞ্জন চিরকুটটা পড়ে দোকান থেকে বেরিয়ে পড়ে। অমিত বাসায় এসে তনুর কাছে সেদিনের দুর্ব্যবহারের জন্য ক্ষমা চায়, আর এখানে আসার জন্য ধন্যবাদও দেয়। তখনই রঞ্জন অমিতকে কল করে বলে, গোপন সূত্রে জানতে পেরেছি ধুরাই গ্রাম থেকে একটা অনুষ্ঠান শেষ করে চন্দন নার্সিংপুরের প্রধানের বাসায় রওনা দিয়েছে, আজ রাতে সেখানেই থাকবে। অমিত বলে, এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তোমার সাসপেনশন লেটারটা উঠিয়ে নিব। অমিত কল কেটে পেশবাকে জানায়। পেশবা রেডের অর্ডার দেয়। অমিত থানায় কল করে কানাইকে বলে, ফোর্স নিয়ে আমার পাঠানো লোকেশনে চলে আসো। প্রধানের বাসার বাইরে এসে অমিত কানাইকে বলে, তুমি কয়েকজনকে নিয়ে পেছন সাইডে ঘিরে রাখো, আমি কয়েকজনকে নিয়ে সামনের দিকে এগোবো। আদেশ না দেওয়া পর্যন্ত এটাকে যাবে না। ভেতরে চন্দন আর বাকিরা তৃপ্তি করে খাচ্ছে। অমিতের ইশারায় প্রধানের বাসা পুরোপুরি ঘিরেই ফেলে। তখনই হঠাৎ একজন চিৎকার করে বলে, চন্দন পালাচ্ছে। অমিত পিছু পিছু দৌড়ায়, কানাইকে ওয়াকি টকি দিয়ে ডাকতে থাকে। চন্দন এত জোরে দৌড়ায় যে কনস্টেবলরা সব হাঁপিয়ে থেমে যায়। অমিত একাই চন্দনের পিছু করতে করতে নদীর পাড়ে চলে আসে। অমিত চন্দনের উপর ঝাঁপিয়ে তাকে ধরে ফেলে। মুখের কাপড় সলে দেখে এটা অন্য কেউ। অমিত জিজ্ঞেস করে, তুই কে আর দৌড়াচ্ছিস কেন? লোকটা বলে, আমি তো আপনাকে রাস্তা দেখাচ্ছিলাম, চন্দন ভাইয়া বলেছে আপনাকে এই পর্যন্ত নিয়ে আসতে, তাই আনলাম। তখনই নদীর ওপার থেকে কুড়ে ঘরের পেছন থেকে চন্দন শীষ দিয়ে বেরিয়ে আসে। চন্দন বলে, শুনলাম আপনি আমার গ্রামে গিয়েছিলেন, আমাদের ঠিকভাবে পরিচয় হয়নি, তাই ভাবলাম পরিচিতি বাড়াই, যদিও আমাদের আগেও দেখা হয়েছে। অমিত বন্দুক তা করলে চন্দনের বাকি লোকেরা বন্দুক নিয়ে বেরিয়ে আসে। চন্দন বলে, আজ ভুল করলে জীবন হারাবেন। আমার টিম আমার সাথে আছে, কিন্তু আপনার টিম কোথায়? কেউ নেই, ওরা সবাই দুর্বল। এই জমি, গ্রাম, জেলা, প্রদেশ সব আমার। আপনি হলেন বাইরের খেলোয়াড়, আমার সাথে কখনোই জিততে পারবেন না। শুনেছি ভাবিও এসেছে, তাকে আমার নমস্কার দিবেন। অমিত গুলি করতে গেলে কানাই এসে বলে, কি করছেন? ওদের কাছে বন্দুক আছে। চন্দন বিদায় নিয়ে চলে যায়, কিন্তু অমিত কিছুই করতে পারে না। প্রচুর রেগে কানাইয়ের দিকে তাকায়। পরের দিন সকাল হতেই অভি দৌড়ে এসে বাবাকে গুড মর্নিং দিয়ে বলে, চলো লুকোচুরি খেলি। অভি পুরো বাসা খুঁজে দেখে বাবা কোথাও নেই। তনুকে বললে তনু অমিতের ফোনে কল দেয়। রিং শুনে অভি বাইরে এসে অমিতকে ধরে ফেলে। অভি বলে, মা তোমাকে কল দিয়ে ধরিয়ে দিয়েছে। এই কথায় অমিতের গত রাতের ঘটনার কথা মনে পড়ে যায়। অমিত খেয়াল করে সামনে একটা নেটওয়ার্ক টাওয়ার। তনু বারান্দায় এসে দাঁড়ালে অমিত অভিকে বলে, তোমার মা আসলেই জিনিয়াস। রঞ্জন তার গ্রামে যাওয়ার জন্য বাসে উঠেছে। তখনই পুলিশের গাড়ি এসে বাস দাঁড় করায়। ইন্সপেক্টর বাসে উঠলে রঞ্জন বিরক্ত হয়ে বলে, আবার? রঞ্জন অমিতের বাসায় আসলে অমিত বলে, থানার লোকেরা চন্দনের হয়ে কাজ করছে, তাই আমি গোপনে কাজ করব। অমিত বাসায় একটা রুমকে অফিস রুম বানিয়েছে। রঞ্জন বলে, আমি তথ্য তো সঠিক দিয়েছিলাম, কিন্তু মনে হয় সময়টা খারাপ যাচ্ছে। যাই করতে যাই না কেন সেটাই খারাপ দিকে যাচ্ছে। অমিত জিজ্ঞেস করে, এই মুহূর্তে তুমি সবচেয়ে বেশি কি চাও? রঞ্জন বলে, চন্দন গ্রেফতার হোক, আমার স্ত্রীর কিডনি ট্রান্সপ্লান্ট সফল হোক, আর আমার সাসপেনশন উঠে যাক। অমিত বলে, তুমি চন্দনকে ধরতে সাহায্য করো, এরপর তোমাকে তোমার ইউনিফর্ম আমি ফিরিয়ে দিব। রঞ্জন বলে, আমিও এটাই বলতে চাচ্ছিলাম। অমিত বলে, এই এলাকায় মাছ অনেক, মাছ ধরতে যে বাঁকানো বসি লাগে সেটা পাওয়া যাবে? রাতে রঞ্জন লুকিয়ে গ্রাম প্রধান রবীন্দ্রকে অমিতের বাসায় নিয়ে আসে। এই রবীন্দ্রর সাথে চন্দনের রেশারেশি, যার দেওয়া খবরে পুলিশ রেড দেয় আর ছোটু মারা যায়। আর সেই আগে মানিকপুরে অ্যাটাক করে, কারণ সেটা রবীন্দ্রর গ্রাম। অমিত রবীন্দ্রকে বলে, রঞ্জনের কথায় আপনাকে এখানে আনা হয়েছে, চন্দনকে ধরতে সাহায্য করবেন? রবীন্দ্র বলে, অবশ্যই করব। চন্দন আপনার জন্য আসামি হতে পারে, কিন্তু আমার জন্য আমার জীবন
স্বর্ণের নাম, আমার জীবন দিয়ে হলেও ওকে ধরতে সাহায্য করব। অমিত বলে তাহলে ওর ঠিকানা, নম্বর, দলের নাম সব বলেন। রবীন্দ্র বলে ওর কাছে সবার নম্বর আছে, কিন্তু কারোর কাছেই ওর নাম্বার নেই। ও যখন মন চায় যার সাথে মন চায় কথা বলে, কিন্তু ওর সাথে কেউ কথা বলতে পারে না। সবার সাথে খুব ভালো সম্পর্ক রাখে, তাই তার সাথে কন্ট্যাক্ট করা অসম্ভব। ওকে ধরতে হলে অনেক সাবধানে পা ফেলতে হবে, তারপরও গ্যারান্টি নেই যে ওকে পাওয়া যাবে। আমাকে 2 দিন সময় দেন, ওর গ্যাং এর কাউকে না কাউকে ধরে নম্বর ম্যানেজ করে আনবো। অমিত চৌবেকে কল দিয়ে বলে চন্দন মেহতাকে ধরতে একটা প্যারালাল সিস্টেম করার জন্য অ্যাপ্লিকেশন পাঠিয়েছি, কিন্তু জানেনই তো তাদের আশায় বসে থাকলে বছর লেগে যাবে। আপনি যদি একটা কল দিতেন তাহলে কাজটা হয়ে যেত। চৌবে বলে তুমি পেশবাকে বলো। অমিত পাম্পটি দিয়ে বলে আপনার মতো যোগ্য অফিসার আর কজনই বা আছে। চৌবে বলে ঠিক আছে, কিন্তু এর কি দরকার? মানে আমার তো সিনিয়রদের ব্যাখ্যা করা লাগবে, তাই না? অমিত বলে এর মাধ্যমে আমরা যে কারোর কল রেকর্ড শুনতে পারবো, সে কি প্ল্যান করছে না করছে জানতে পারবো। চৌবে বলে ফোন ট্যাপ করে কি হবে? যতক্ষণে শুনতে পারবে ততক্ষণে সে কাজ সেরে চলেও যাবে। অমিত বলে এটা আসলে প্যারালাল লিসেনিং সিস্টেম, কারোর কল আসলে আমার ফোনেও কল আসবে, সে ওই মুহূর্তে যা যা বলবে আমি সব শুনতে পারবো, কিন্তু এর আদেশ শুধু সরকারি টেলিকম কোম্পানি দিতে পারবে। চৌবে বলে ঠিক আছে, তুমি সিএম কে তাড়াতাড়ি ফ্যাক্স পাঠাও, আমি বলে দিচ্ছি। আর শোনো, চন্দনকে গ্রেফতার করার পরে সব ক্রেডিট নিজে নিও না, আমার জন্য কিছু রেখে দিও। কল কেটে অমিত পেশবার দিকে তাকিয়ে স্বস্তির হাসি হাসে। অমিত ফ্যাক্স পাঠাতে পারমিশনও পেয়ে যায়। চন্দন অজানা এক চিন্তায় ঘুমাতে পারে না। বেশ শক্ত করেই অমিত তার ফাঁদ পাততে থাকে। রবীন্দ্র কোনোভাবে চন্দনের নম্বর ম্যানেজ করে ফেলে। ওই সময়টাতে ইন্টারনেট তো এসেছিল, কিন্তু স্পিড একদমই কম ছিল। মোবাইল আছে, কিন্তু তা দিয়ে যে কত কি করা যায় তা কারো চিন্তায় আসেনি। আর মোবাইল ট্যাব সে তো আরো দূরের কথা। অমিত একদিন টেলিকম কোম্পানিতে কল করে জিজ্ঞেস করে অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছিল, সেটা অ্যাপ্রুভ হতে কতদিন লাগবে? টেলিকম অফিসার সৌমিয়া বলে এটা কোনো লন্ড্রি না যে সকালে দিলেন আর সন্ধ্যায় পাবেন, একটা সিস্টেম আছে। অমিত বলে কয়েকদিন আগে শেখপুরায় 25 জনকে নির্মম ভাবে হত্যা করা হয়, আর এই পারমিশন চাওয়া হয়েছে সেই আসামিকে ধরার জন্য। সৌমিয়া বলে আপনি এটা আগে বললে আমি দ্রুত অ্যাপ্রুভের জন্য পাঠিয়ে দিতাম। পরদিন সৌমিয়া সব পারমিশন ফাস্ট ট্র্যাকে নিয়ে কাজটা করিয়ে ফেলে। অমিতের ফোনে কল আসে। অমিত চন্দনের গ্যাং এ দুজনের কথোপকথন শুনে সৌমিয়াকে জিজ্ঞেস করে এদের লোকেশন কোথায়। সৌমিয়া বলে লোকেশন মুভ করছে বিহার থেকে ঝাড়খণ্ডের মাঝে। অমিত রঞ্জন আর রবীন্দ্রকে অডিও শোনায়, সেখানে বলা হচ্ছে মানিকপুরের কাণ্ডের পরে চাঁদার টাকা একদমই কমে গেছে, এসপি সবাইকে ধমক দিয়েছে। আরেকজন বলে চিন্তা করো না, মাস 2 মধ্যেই সব ঠিক হয়ে যাবে। শেষ গলাটা শুনে রবীন্দ্র বলে এটা তো চাওয়ান। রাতে খেতে বসে চাওয়ানের কল আসায় অমিত তাড়াতাড়ি অফিস রুমে এসে কল রিসিভ করে। এক লোক চাওয়ানকে চাঁদার টাকা কম পাওয়ার কথা বলে চাওয়ান বলে কিছুদিন সাপের মতো জঙ্গলে লুকিয়ে থাকো, সময় হলেই সব ঠিক হয়ে যাবে, রাখলাম, জরুরি মিটিং আছে। লোকটা বলে ভীমরায়ের এক ছেলে আমার ভাতিজাকে পটিয়ে ফেলেছে, এখন কি করব? চাওয়ান বলে ঠিক আছে, যা ধমকানো সেটা আমি দেখে নিব, কিন্তু এর জন্য 2 লাখ লাগবে। কল কেটে চাওয়ান মিটিং এ বসে। চাওয়ান তার গোত্রের সিনিয়রদের সাথে মিটিং এ বলে তারা তাদের একটা দল গঠন করলে আরো ভালো হয়। কিছুক্ষণ পর চাওয়ান মিতাকে কল দিয়ে ছেলে মেয়ের খোঁজ খবর নেয়। এদের কথোপকথনের কিছু শব্দ অমিত ডায়েরিতে লিখে রাখে। কল কেটে দিলে অমিত ঘুমানোর জন্য উঠতেই যাবে, তখনই আবার কল আসে। চাওয়ান তার গার্লফ্রেন্ড রুবিকে কল দিয়েছে। তাদের প্রেমালাপ শুনতে শুনতে অমিত বিরক্ত, তবুও নিরুপায় হয়ে সারা রাত শুনতে থাকে। 1টা থেকে 2টা বেজে যায়, তাও কল কাটে না। অমিত সেখানেই বসে বসে ঘুমিয়ে পড়ে। অমিত সৌমিয়াকে কল দিয়ে বলে কোথায় কোথায় কল দুটা গিয়েছিল তার লোকেশন নেন। এরপর রবীন্দ্রকে ডেকে জিজ্ঞেস করে দিনাজপুরে দীনেশ নামে কেউ আছে, তার কোনো মেয়ে বা বোন আছে? রবীন্দ্র বলে হ্যাঁ, একটা মেয়ে আছে, নাম রুবি, স্কুটিতে করে কোচিং এ যাওয়া আসা করে। অমিত জিজ্ঞেস করে দেওগড়ে মিতা আর চাওয়ানের কোনো বাসা আছে? রবীন্দ্র বলে না, আমার জানা মতে নেই। অমিত বলে চাওয়ান ছেলেকে স্কুলে পাঠাচ্ছে, তাহলে হয়তো ভাড়া নিয়েছে। রবীন্দ্র আর রঞ্জনকে বলে তোমরা দেওগড়ের মিতার কাছে যাও, কথাবার্তা বলো, কিছু তথ্য বের করার চেষ্টা করো। যেহেতু তুমি সাসপেনশনে আছো তাই কোনো পুলিশ বা কনস্টেবলকে সাথে নিয়ে যাও। রঞ্জন কনস্টেবল শিবরামকে নিয়ে যাওয়ার কথা বলে। রবীন্দ্র আর শিবরামকে নিয়ে দেবগড়ে যাওয়ার জার্নি শুরু হয়। চাওয়ান তার ছেলেকে কল দিয়ে জিজ্ঞেস করে পড়ালেখা কেমন চলছে, স্কুলে টিচাররা মারে না তো? ডাবলু বলে একজন আছে, মাঝে মাঝে মারে, তাকে বলেছি আমার বাবা আপনাকে গুলি করে উড়িয়ে দিবে। চাওয়ান ঝাড়ি দিয়ে বলে এসব কে শিখাচ্ছে? এগুলো আর বলবে না, তোমাকে অনেক পড়ালেখা করে আইপিএস পরীক্ষা দিয়ে এসপি হতে হবে, এখন রাখলাম। কথাটা অমিত নোট করে নেয়। পর মুহূর্তেই চাওয়ানের আবার একটা কল আসে। কল দিয়েছে চন্দন। কি অবস্থা জিজ্ঞেস করলে চাওয়ান বলে চাঁদা তুলে 40-এর কাছাকাছি হয়েছে, এর থেকে 15 দিয়ে অস্ত্র বানাবো আর 25 জমা রাখবো। চন্দন বলে তুই একদিন আয়, একসাথে বসে আড্ডা দেই। কল কাটলে অমিত সৌমিয়াকে কল দিয়ে জিজ্ঞেস করে শেষ যেই কলটা এসেছে তার লোকেশন কোথায়। অমিত অপেক্ষায় করছিল, তখনই আবারও চন্দনের কল আসে। এবার চন্দনকে কল দিয়েছে কানাইয়া। চন্দন জিজ্ঞেস করে তোমাদের এসপি কি করছে? কানাইয়া বলে সে এখনো আপনার খোঁজে আছে, কিন্তু চিন্তা করবেন না, আমি আপনাকে আপডেট দিতেই থাকবো। কল কাটার পরে অমিত রঞ্জনকে কল দিয়ে জিজ্ঞেস করে কানাইয়া আর চন্দনের কেমন সম্পর্ক। রঞ্জন বলে সে আসলে চন্দনেরই লোক, সবসময় তারই কাজ করে। অমিত বলে মিতা হয়তো নন্দন পাহাড় আর জগদীশ এর মাঝে কোথাও আছে।
রঞ্জন বলে শহরটা ঘন বসতিপূর্ণ, কিন্তু সে যেখানে থাকুক না কেন আমি খুঁজে বের করব। কল কাটলে শিবরাম বলে এটা তো খড়ের গাদার মধ্যে সুই খোঁজার মতো। রবীন্দ্র বলে মিতা অনেক ধার্মিক, আমরা সবচেয়ে বড় মন্দিরে যাব। ও যদি দেবগড়ে থাকে তাহলে ওই মন্দিরে অবশ্যই আসবে। মন্দিরে তিনজন অসংখ্য ভিড়ের মধ্যে নজর পেতে রাখে যে কখন মিতা আসবে। চারিদিকে দেখতে থাকে। বেশ অনেকক্ষণ পরে রবীন্দ্র মিতাকে দেখতে পায়। সবাই তার পিছু নেয়। মিতা যেন সন্দেহ না হয় তাই রঞ্জন ফেরিওয়ালার কাছ থেকে মালা কিনে নেয়। তারপর তার পিছু করতে করতে এক এলাকায় চলে আসে। কিন্তু যেহেতু সে ফেরিওয়ালা সেজেছে তাই কিছু মেয়ে এসে মালা কিনতে আসে। আর তখনই মিতা রঞ্জনের চোখের আড়াল হয়ে যায়। রঞ্জন অমিতকে কল দিয়ে কথা বললে অমিত বলে এখন তোমাকে আর পুরো দেবগড় খুঁজতে হবে না, ওই এলাকার বাসাগুলোর উপর নজর রাখো। আর যারা যারা খবরের কাগজ দেয় তাদের কাছে খোঁজ নাও যে কোন বাসায় টাইমস অফ ইন্ডিয়ার পেপার নেয়, কারণ চাওয়ানের ছেলে ইংলিশ পেপার পড়ে। এভাবে খুঁজতে খুঁজতে রঞ্জন মিতার বাসা পেয়ে যায়। অমিতকে জানালে অমিত বলে দূর থেকে নজর রাখো আর সাবধান, চাওয়ান যে কোনো সময় তার পরিবারের সাথে দেখা করতে যেতে পারে। রঞ্জন আর বাকিরা মিতার বাসার বাইরে বসে চাওয়ানের অপেক্ষায় থাকে। রাত দিন এক করে অপেক্ষা করছে, কিন্তু চাওয়ানের কোনো খোঁজ নেই। এদিকে চাওয়ান আর রুবির আজাইরা প্রেমালাপ শুনে অমিত বিরক্ত। একদিন রাতে চাওয়ান ট্রেনে উঠে রুবিকে বলে 2-3 দিন তোমার সাথে কথা বলতে পারবো না। রুবি বলে ও তোমার স্ত্রীর কাছে যাচ্ছ বলেই কল কেটে দেয়। অমিত তাড়াতাড়ি রঞ্জনকে কল দিয়ে বলে চাওয়ানকে ধরার জন্য রেডি থাকো, ওর কাছে AK-40 বন্দুক সহ আরো অনেক অস্ত্র থাকে। এখানের SHO আমার বেস্ট ফ্রেন্ড, তাকে বলে আরো ফোর্স থেকে নেই। অমিত বলে ঠিক আছে ডাকো, কিন্তু কাউকে চাওয়ানের কথা বলবে না। রঞ্জন বলে একবার ওকে ধরেই তারপর নাম বলবো। পরের দিন মিতা ছেলে মেয়েকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে বাসায় ফিরছিল। হঠাৎ কি মনে হয় পেছনে ফিরে দেখে চাওয়ান দাঁড়ানো। দুজনকে দেখে বেশ খুশি হয়ে লাজুক হাসি দিয়ে একে অপরের দিকে এগোতে থাকলে আশেপাশে লুকিয়ে থাকা রঞ্জনের লোকেরা দৌড়ে এসে চাওয়ানকে ধরে কালো গাড়িতে করে নিয়ে যায়। মিতা আটকাতে গিয়েও আটকাতে পারে না, বেচারি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকে। চাওয়ানের মুখ ঢেকে হাত বেঁধে রঞ্জনের দল অজিতের কাছে দেয়। অজিত চাওয়ানকে কেশার থানায় নিয়ে আসে। থানার ভিতরে ঢুকতেই চাওয়ান বলে কেশার থানায় নিয়ে এসেছেন তাই না? এই থানার গন্ধ আমি খুব ভালো করে চিনি। পেছন থেকে অমিত বলে কি খবর, কেমন আছো? 10 জুলাই 2006। অমিত প্রেস ব্রিফিং এ অসংখ্য টাকা আর বন্দুক মিডিয়াকে দেখিয়ে বলে চাওয়ান প্রাস শাহকে দেবগড় থেকে গ্রেফতার করা হয়। তার সাথে 55 লাখ টাকা, একটা পিস্তল পাওয়া গেছে। এক সাংবাদিক জিজ্ঞেস করে লোকেশন পেলেন কিভাবে? অমিত বলে আমাদের এক ইনফরমার ছিল, ধরে নিন মেহেতর গ্যাং এর খুব কাছের মানুষ। আরেকজন জিজ্ঞেস করে আপনারা কি আনুমানিক কোনো সময় বলতে পারবেন যে কবে চন্দনকে ধরতে পারবেন? অমিত দৃঢ় বিশ্বাস নিয়ে বলে হেডলাইন দিচ্ছি, লিখে নিন। 15ই আগস্ট স্বাধীনতা দিবসের আগে শেখপুরাকে চন্দন মেহেতর হাত থেকে স্বাধীন করব বলেই উঠে গেলে গ্রামবাসী বিহার পুলিশের জয়ধ্বনি করতে থাকে। কিন্তু টিভিতে এই খবর দেখে চন্দনের প্রচুর রাগ হয়। চাওয়ানের গ্রেফতারের খবরে চন্দনের পুরো গ্যাং ভয়ে লুকিয়ে থাকে। কেউ চন্দনের ব্যাপারে কথা বলতেও চায় না। অমিত এটা শুনে বেশ খুশি হয়ে যায়। অমিত বাইরে গেটে চিল্লাপাল্লা শুনে বেরিয়ে দেখে মিতা তার মেয়েকে নিয়ে এসেছে। মিতা অমিতকে বলে পুলিশ আমার স্বামীর সাথে দেখা করতে দিচ্ছে না, এটা কেমন আইন? টুকটাক আইন তো আমিও জানি, আমারও অধিকার আছে, আমার মেয়েরও অধিকার আছে। অমিত বলে চাওয়ান এখন রিমান্ডে, যখন লকআপে দেওয়া হবে তখন দেখা করবেন। মিতা বলে 5 মিনিট দেখা করতে দিন প্লিজ। অমিতের মেয়েটার উপর দয়া হয় তাই অজিতকে বলে SHO কে বলে 5 মিনিটের ব্যবস্থা করো। মিতা থানায় এসে দেখে চাওয়ানের বেহাল দশা। মিতা জিজ্ঞেস করে অনেক মেরেছে? চাওয়ান বলে না মারিনি, কিন্তু 3 দিন ধরে ঘুমাতে দেয়নি। চিন্তা করো না, আমি ঠিক আছি। বাচ্চারা কেমন আছে? মিতা বলে সবাই ঠিক আছে। চাওয়ান কথা বলতে বলতেই ঘুমিয়ে পড়ে। কনস্টেবল গ্রিলে বাড়ি দিলে আবারও জেগে ওঠে। চাওয়ান তবুও চোখ মেলতে পারে না। মিতা বলে চিন্তা করো না, চন্দন ভাই তোমাকে ছাড়িয়ে দিবে। রাতে অমিতের বাসার ল্যান্ডলাইন বাজলে অমিত ধরতে গেলেই চন্দনের ফোনের রিং হয়। তাই অমিত তনুকে বলে ল্যান্ডলাইন ধরতে, আর সে চন্দনের কথা শুনতে চায়। কিন্তু ল্যান্ডলাইনে চন্দনই কল দিয়েছে। চন্দন তনুকে বলে কেমন আছেন? আপনার দেবর বলছি। তনু অবাক হয়ে জিজ্ঞেস করে কে? অমিত তাড়াতাড়ি এসে তনু থেকে ফোন নিয়ে নেয়। চন্দন অমিতকে বলে শুনলাম চাওয়ানকে ঘুমাতে দিচ্ছেন না। অমিত বলে তুমি সারেন্ডার করে দাও, তাহলে চাওয়ান একটা সঙ্গীও পেয়ে যাবে আর তার ঘুমও ভালো হবে। চন্দন বলে আমার ভালোর কথা বাদ দিয়ে নিজের কথা চিন্তা করো। চাওয়ান আমার ভাই, তুমি এটা আমার আদেশ, অনুরোধ অথবা হুমকি যাই বোঝো না কেন, আজ থেকে চাওয়ানের উপরে টর্চার বন্ধ। এটা ভুলে যেও না পুরো পরিবার নিয়ে শেখপুরা এসেছো। আজ তো শুধু কল দিয়েছি, কাল দেখাও করতে আসতে পারি। অমিত বলে মনে হচ্ছে খুব ভয়ে আছো, আর এই ভয়ের কারণ আমি, তাই সারেন্ডার করে দাও, তোমাকে টর্চারও করবো না। চন্দন বলে আমাকে রাগিও না, না হলে আর একটা মানিকপুর হয়ে যাবে। কি বলেছিলে 15 আগস্টের আগে আমাকে গ্রেফতার করবে? আমি বলছি এর আগে তোমাকে শেখপুরা থেকে বিদায় করাবো, না হলে দুনিয়া থেকেই বের করে দিব বলেই চন্দন কল কেটে দেয়। বিনায়ক নিরিবিলি রাস্তার পাশের জঙ্গলের মধ্যে পরিত্যক্ত এক ক্লিনিকে চন্দনের সাথে দেখা করতে আসে। চন্দন তখন একটা অ্যাকশন বই পড়ছে, তাই বিনায়ক অপেক্ষা করতে থাকে। বিনায়কের রাগ হলেও নিরুপায় হয়ে পাশে তাকিয়ে দেখে চাওয়ানের গ্রেফতারের খবর নিউজ পেপারে এসেছে। চন্দন পড়া শেষ করলে বিনায়ক জিজ্ঞেস করে কি করতে চাচ্ছ? চন্দন
চন্দন বলে কি আর করব, এসপি কে শাসিয়েছি, ভাবছি কোনো এক রাতে অ্যাটাক করে চাওয়ানকে বের করব। বিনায়ক বলে দেখো তোমার এত সাহস ভালো লাগছে না, এসপি তোমার বিরুদ্ধে পুরো বিএমটি এর ব্যাটালিয়ন রেডি করে রেখেছে, তার উপরে তোমার গ্যাং থেকে খবর পেয়েছে, সেই খবরও সবার মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির জন্য বলেছে। চন্দন বলে আমার লোকেরা এত বলদ না, সবাই সব বোঝে, কিন্তু প্রশ্ন হলো চাওয়ানকে কিভাবে গ্রেফতার করলো। চাওয়ান বলে অমিত শিক্ষিত পুলিশ অফিসার, আমাদের থেকে বেশি জানে, তার উপরে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, টেকনোলজিগত উন্নতি হয়েছে জানো, আমার তো মনে হয় ও ফোনে আমাদের সবার কথা শুনছে। চন্দন হেসে বলে কিভাবে সম্ভব, ফোনে তো তারও নেই। বিনায়ক বলে যুগ বদলে গেছে, চোখের পলকে কি হয়ে যায় কেউ জানে না। বিনায়ক চলে গেলে চন্দনের কেমন যেন সন্দেহ হয়। রাতে মন্ত্রা চকবাজারের এক পানওয়ালাকে কল দিয়ে বলে ভাইয়ের জন্য পান রেডি করো, আমি আর ভাইয়া 10 মিনিটে আসছি। এই কথা শুনে অমিত টিমকে বাজারে সেট করে অপেক্ষা করতে থাকে, কিন্তু অনেকক্ষণ পরে মন্ত্রা পানওয়ালাকে কল দিয়ে বলে আজকের প্ল্যান ক্যান্সেল। অমিতের প্ল্যান নষ্ট হয়ে যায়। পেছনের গাড়িতে মন্ত্রা বসে তাদেরকে লক্ষ্য করছে, সেটা তারা খেয়ালই করে না। মন্ত্রা অমিতকে দেখে চন্দনকে জানিয়ে দেয়। চন্দন বুঝে যায় বিনায়ক ঠিকই বলেছে। অমিত পেশওয়াকে বলে গতকাল চন্দনকে খুব কাছে পেয়েও হাতছাড়া করতে হয়, কারণ সে শেষ মুহূর্তে প্ল্যান ক্যান্সেল করেছে। পেশওয়া জিজ্ঞেস করে ওর আসা যাওয়ার অপেক্ষায় আমরা কেন বসে থাকবো, ওর ফোনের টাওয়ারের লোকেশন জেনে তো গ্রেফতার করতে পারি। অমিত বলে টাওয়ারের লোকেশন আসতে একটু সময় লাগে, তাছাড়া টাওয়ারের যে বিস্তৃতি তা 15 থেকে 20 কিলোমিটারের মধ্যে হয়ে থাকে, আর তার উপরে চন্দন মুভ করতেই থাকে, কোথাও স্থির হয়ে থাকে না। তখন চৌবে কল করে জিজ্ঞেস করে কি মনে হয় কতদিনে এই চন্দন হাতে আসবে, আদেও কি ধরতে পারবে। পেশওয়া বলে অমিত তো আপনারই ট্রেনি, সে ঠিকই পারবে। আজ 15 জুলাই। অমিত কল রিসিভ করলে শোনে চন্দন বলছে কি বললি, বিহার পুলিশের জয়গানের ধ্বনি ইন্দারপুরের লোকেরা করছে। চন্দন বলে আমি আগেই জানতাম ওরা আমাদের সাথে বেইমানি করবে, ওদেরকে এবার শিক্ষা দিতে হবে। অমিতকে ভুল বোঝানোর জন্য চন্দন এমন ভাবে বলে যে সে প্রচুর রেগে আছে, 1 ঘন্টার মধ্যে ইন্দারপুরকেও শেষ করে দিবে। অমিত আবার কোনো হত্যার যোগ্য হতে দিতে পারে না, তাই কল কেটে তাড়াতাড়ি অজিতকে গাড়ি বের করতে বলে। থানায় কল করে যত পুলিশ আছে সবাইকে ইন্দারপুরের উদ্দেশ্যে রওনা হতে বলে। অমিত তনু আর অভিকে বাসায় একা ফেলেই চলে যায়। এদিকে চন্দন তার টিম নিয়ে বের হয়, মাঝপথে এক মহা উৎসবে ফেসে যায়। রাস্তা ক্লিয়ার হলে অমিত তার টিম নিয়ে চলে যায়, আর উপর থেকে চন্দন সোজা রাস্তা ধরে। বেশ অনেকক্ষণ পর তনু দরজায় কিছু একটা শব্দ পেয়ে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। অমিত ইন্দারপুর গ্রামে এসে দেখে সেখানে সব শান্ত, মানে কিছুই হয়নি। চন্দন আসলে শেখপুরার ব্যবসায়ীদের উৎসব যেখানে চলছে সেখানে এসেছে, কারণ শেখপুরার ব্যবসায়ীরা অমিতের কথা মতো এখন আর চন্দনকে চাঁদা দেয় না। সেখানে এসে চন্দন সবাইকে জড়ো করে বলে তোমাদের এত সাহস হয়েছে আমার বিপক্ষে কথা বলবে, তোমরা যখন এসেছিলে তখন কিছুই ছিলে না, তোমাদের 3 পুরুষকে আমি পেলেছি, আজ তোমাদের বাসা বাড়ি দোকান ব্যাংক সব আছে, আর আমাদের পেলে লাথি মেটে তোমরা মোটা তাজা হয়ে বসে আছো। একজন বলে এসপি স্যার মানা করেছিল। চন্দন রেগে বলে এসপি স্যার হয়ে গেছে আর আমি শুধুই চন্দন, এখন আমার কথার কোনো দাম নেই। শেখপুরা কার, চন্দনের নাকি সরকারের গোলামি করা ওই পুলিশদের? জাসওয়ান বলে সব আপনারই, আমরা ওদের কথায় ভুল পথে চলে গিয়েছিলাম, এরপর থেকে আপনাকে চাঁদা দিব, আজকে উৎসবের দিন সব ভুলে যান। চন্দন বলে সব তো আমি ভুলে যাবই, বলে এক নাগারি গুলি করে সবাইকে মেরে ফেলে। এদিকে অমিত তার দল নিয়ে ইন্দারপুরে অপেক্ষা করছে। হঠাৎ একটা কল আসলে কল রিসিভ করে একদম স্তব্ধ হয়ে যায়। দ্রুত উৎসবে সেখানে আসে দেখে চারিপাশে লাশ পড়ে আছে। যে মানুষগুলোর নিরাপত্তার দায়িত্ব সে নিয়েছিল তাদের এমন অবস্থা দেখে অমিত স্তব্ধ হয়ে যায়। তাদের বিশ্বাস সে রাখতে পারল না। প্রচন্ড রেগে অমিত থানায় এসে চাওয়ানের নাম ধরে চিৎকার করলে চাওয়ান প্রচুর ভয় পেয়ে যায়। অমিত রাগের মাথায় কোনো কিছু না ভেবেই চাওয়ানকে ইচ্ছা মতো মারতে থাকে। রঞ্জন এসে আটকে বলে ওর কিছু হয়ে গেলে সব শেষ হয়ে যাবে, রিমান্ড প্রায় শেষের পথে, কয়েকদিন পরই আদালতে উপস্থিত করতে হবে। অমিত চাওয়ানকে ছেড়ে দেয়। রঞ্জন চাওয়ানকে বলে তোরা কি রে, নারী পুরুষ বাচ্চা কাউকে ছাড় দিস না, জাসওয়ান যে তোদেরকে সাহায্য করেছিল তাকেও মেরে ফেললি, ক্রিমিনালদের একটা সীমা থাকে, তোরা সব সীমা পার করে ফেলেছিস, লজ্জা করে না ওই চন্দনকে বড় ভাই বলিস? বিনায়ক কিছু মানুষ নিয়ে এসে থানার বাইরে অমিতের অপারগতা নিয়ে স্লোগান দিয়ে অমিতকে বরখাস্ত করার দাবি জানাতে থাকে। পেশবা আর অমিত মিডিয়ার সামনে এসে বসলে পেশবা বলে কাল যে ঘটনা ঘটেছে তার দায় অমিতের না বরং আমার। অমিত এখনো নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে, চন্দনের সাথে চাওয়ানকে গ্রেফতার করেছে, বাকি কথা আমরা পরে বলবো বলেই পেশবা মিটিং শেষ করে দেয়। অমিত ভেতরে এসে পেশবাকে ধন্যবাদ দিয়ে বলে এটা আমার জন্যই হয়েছে, দায়ভার আপনি কেন নিচ্ছেন? পেশবা বলে আমি কোনো দায়ভার নিচ্ছি না, আমি চাই চন্দন যে কোনো ভাবেই গ্রেফতার হোক, আর আমার এখনো বিশ্বাস এটা তুমিই পারবে। চন্দন অ্যাম্বুলেন্সে করে নতুন গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। মাঝে এক নদী দেখে তার পুরনো ফোন ফেলে দেয় যেন এসপি তাকে আর ট্রেস করতে না পারে। অমিত গভীর চিন্তায় মগ্ন, রাত দিয়ে শুধু ভাবছে কিভাবে চন্দনকে ধরা যায়। পুরনো প্ল্যানে এটা আর সম্ভব না, তাই নতুন কিছু ভাবতে হবে। থানায়
কানাইয়া তার জন্মদিন সেলিব্রেট করছে। অমিত এসে বলে, তুমি শেখপুরার SHO হওয়া সত্ত্বেও এত বড় ঘটনা আটকাতে পারোনি, তাই তোমাকে সাসপেন্ড করলাম। নতুন SHO যা হবে বলেই অমিত হাঁটা দেয়। কানাইয়া বেচারার খুশি নিমিষেই শেষ হয়ে যায়। সাসপেনশন আটকানোর জন্য ভার্মার কাছে আসলে ভার্মা বলে, SP সন্দেহ করছে তুমি চন্দনের সাথে জড়িত, তাই তোমাকে সরিয়েছে। কানাইয়া বলে, চন্দন ভাই আমাকে আগে বললে আমি ছুটিতে চলে যেতাম, তাহলে আর সমস্যা হতো না। ভার্মা জিজ্ঞেস করে, আমার কাছে কি চাও? কানাইয়া বলে, আমার সাসপেনশনটা কি আটকানো যায়? ভার্মা বলে, ঠিক আছে, পরিবেশটা ঠান্ডা হোক, আমি ডিআইজির সাথে কথা বলবো। প্রথমে মানিকপুর আর এখন শেখপুরের ঘটনা। ওই ব্যবসায়ীরা সরকারের অনেক কাছে ছিল, আমার তো এমনিতেও বদনাম হয়ে গেছে, তার মধ্যে আবার এসব, তুমি চিন্তা করো না। তখনই অমিত কানাইকে কল দিয়ে বলে, তোমার সাসপেনশন তুলে নেওয়া হয়েছে। আমাদের এক টিম গোপন ভাবে চন্দনকে ধরার জন্য কাজ করছিল, তারা গতরাতে চন্দনকে দেখতে পেয়ে এনকাউন্টারে মেরে ফেলেছে। কাল সকালের মধ্যেই লাশ চলে আসবে। তুমি পেশবা স্যারের সাথে কথা বলে সাসপেনশন উঠিয়ে নাও। অমিত কল কাটতেই ভার্মা কাকে যেন কল দেয়, সাথে সাথে অমিতের ফোন বেজে ওঠে। অমিত আসলে কানাইয়াকে দিয়ে চন্দনকে ট্রাপে ফেলার প্ল্যান করেছে। বারবার ডক্টর বীরেন্দ্রকে কল দিয়ে এই খবরের সত্যতা জানতে চায়। বিনায়ক ও চন্দনের এনকাউন্টার কথা শুনে বীরেন্দ্রকে কল দেয়। কিছুক্ষণ পর বীরেন্দ্র ভার্মাকে কল দিয়ে বলে, আমার চন্দনের সাথে কথা হয়েছে, সে ঠিক আছে, এটা এসপির কোনো চাল হতে পারে। অমিত সৌমিয়াকে বীরেন্দ্রের কল লিস্ট চেক করতে বললে সৌমিয়া বলে, লাস্ট কল তো ভার্মাকেই দিয়েছে, তার মানে বীরেন্দ্র অন্য কোনো নম্বর দিয়ে চন্দনকে কল করেছিল। তবে প্রশ্ন হলো, কে এই ডক্টর বীরেন্দ্র? রঞ্জন খোঁজ নিয়ে এসে অমিতকে বলে, এনআইডি কার্ডের নাম লেখা বীরেন্দ্র। এরা আসলে দুই ভাই, একজন স্কুলের টিচার আর অপরজন পশুর ডক্টর। কোনো পুলিশের কমপ্লেইন নেই, এদের প্রতিবেশীও জানে না যে এরা চন্দনের কত কাছের মানুষ। রবীন্দ্র বলে, চন্দন তো বডি বিল্ডার, অশিক্ষিত মানুষদের কাজে লাগায়, কিন্তু বীরেন্দ্র শিক্ষিতদের সাথে সুসম্পর্ক বানিয়ে তাদেরকেও হাত করে নেয়, চন্দনের জন্য একটা ভরসার জায়গা তৈরি করে রাখে। রঞ্জন বলে, আপাতত ওই গ্রামে চন্দনের থাকার কোনো সম্ভাবনা নেই, তবে আমাদের লোক রেখে এসেছি, যদি কিছু টের পাই তাহলেই যাব। বীরেন্দ্রকে মিতা কল দিয়ে জিজ্ঞেস করে, আমরা কি শুনছি, চন্দনকে গুলি করেছে? বীরেন্দ্র বলে, ওগুলো গুজব, আমার কথা হয়েছে, সে ঠিক আছে। মিতা বলে, তা আপনি আমার সাথে তাকে কবে কথা বলিয়ে দিবেন? অনেকদিন হয়ে গেছে। বীরেন্দ্র বলে, এখন সম্ভব না। মিতা হুমকি দিয়ে বলে, দেখেন, আমি আপনার বাসা দেখিনি, তবে হাসপাতাল দেখেছি, আপনি কথা না বলিয়ে দিলে আমি হাসপাতালে চলে আসবো। বীরেন্দ্র বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে 5 মিনিটে কল দিতে বলছি। অমিত, বীরেন্দ্র আর রঞ্জন অবাক হয়ে যায়। কল কাটার পরে অমিত সৌমিয়াকে কল দিয়ে বলে, মিতার ফোন ট্যাপ করতে হবে। সৌমিয়া বলে, 10 মিনিট লাগবে। অমিত বলে, 5 মিনিট একটা কল আসবে, একটু তাড়াতাড়ি করতে পারলে ভালো হয়। সৌমিয়া বলে, দেখছি। রঞ্জন কৌতূহলী হয়ে বলে, ওর স্বামী গ্রেফতার হওয়ার পরে এই মিতা যেন একটু বেশি লাফালাফি করছে। চন্দনের গ্রুপও ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে, এমন সময় মিতার কথা কেউ কেন গুরুত্ব দিবে? বলতে বলতেই মিতার কল আসে। অমিত রিসিভ বলে জানতে পারে কলটা চন্দন দিয়েছে। রঞ্জন, অমিত, রবীন্দ্র সবাই অবাক হয়ে যায়। চন্দন জিজ্ঞেস করে, কেমন আছো? মিতা অভিমান করে বলে, তাতে আপনার কি, আমি বাঁচি না মরি আপনার তো কোনো চিন্তাই নেই। চন্দন বলে, কি বলো, এসব তো আমি তোমার জন্যই করছি, না হলে কি এত ঝামেলার মধ্যেও তোমাকে কল দেই? মিতা বলে, অনেক রেগেছিলাম, কিন্তু আপনার কণ্ঠ শুনে সব ভুলে গেছি। 5 দিনে একবার তো কল দিয়ে কথা বলতেই পারেন, না হলে তো মরেই যাব, কত ভালোবাসি জানেন। এই কথা শুনে রবীন্দ্র চিৎকার করে গালি দেয়। রঞ্জন আর অমিত কোন রকমে তাকে চুপ করায়। চন্দন বলে, দুনিয়ার সবাই আমাকে অনেক গালি দেয়, কেউ ভালোও বলে, কিন্তু সত্যিকারের ভালোবাসা তো শুধু মিতা দেবীই দিয়েছে। তোমার কিছু হয়ে গেলে পুরো দুনিয়ায় আগুন লাগিয়ে দিব। এখন রাখি, পরে কথা হবে। মিতা রাখার আগে বলে, আমার স্বামীর গ্রেফতার তো মেনে নিয়েছি, কিন্তু আপনার গ্রেফতার কোনোভাবেই মানতে পারবো না, সাবধানে থাকবেন। চাওয়ান যে চন্দনের জন্য ছোট ভাই থেকেও বেশি, তারই স্ত্রীর সাথে এমন প্রেম কাহিনী শুনে অমিত, রঞ্জন, রবীন্দ্র সবাই হতবাক হয়ে যায়। গল্পে এ আবার কোন নতুন মোড় এলো? মিতা আর চন্দনের এই গোপন প্রেম কাহিনীর ব্যাপারে জানার পরে রবীন্দ্র, রঞ্জন আর অমিত তো আকাশ থেকে পড়ে। রবীন্দ্র বলে, একবার এই দুজনের কথা পুরো গ্রামে মাইকিং করে জানানো হলে সবাই উল্টা এদেরকেই ছিছি করবে। অমিত বলে, একবার এসব জানাজানি হয়ে গেলে চন্দন বুঝে যাবে আমরা আবারও তার নম্বর পেয়ে গেছি। বলেই সৌমিয়াকে কল দিলে সৌমিয়া বলে, নম্বরটা সোহম নামের একজনের নামে আছে আর লোকেশন সাহেবগঞ্জ। এই মোবাইলের IMEI নম্বর সার্চ করে জানা গেছে এই মোবাইলে এয়ারটেলের একটা সিমও মাঝে মাঝে ব্যবহার করে, আর নম্বরটার লোকেশন হলো ফারাক্কা। অমিত অবাক হয়ে বলে, এটা কিভাবে সম্ভব, কারণ একটা লোকেশন ঝাড়খণ্ডে আর অপরটা ওয়েস্ট বেঙ্গলে। সৌমিয়া বলে, এটা আপনারই সুবিধা, কারণ চন্দন সাহেবগঞ্জ আর ফারাক্কার মাঝের এমন এক জায়গায় আছে যেখান থেকে 2 সিমের লোকেশন 2 জায়গায় দেখায়। পরের দিনই এই 3 জন সেই জায়গা খুঁজতে বের হয় যেখানে 2 সিমে ফারাক্কা আর সাহেবগঞ্জের লোকেশন একসাথে দেখায়। সেই জায়গা থেকে সাহেবগঞ্জ পর্যন্ত
যেতে যেতে তারা সব জায়গায় মার্ক করতে থাকে। তবে সমস্যা হলো জায়গাটা বেশ বিস্তৃত আর ঘন বসতিপূর্ণ। এভাবে পুরো এলাকা ঘুরতে ঘুরতে তারা আবারও প্রথমে দেখা সেই জায়গায় পৌঁছে যায়। ম্যাপ দেখে বুঝতে পারে তারা মোট 7.5 কিলোর মতো জায়গায় ঘুরেছে, অর্থাৎ এই 7.5 কিলোর মধ্যে কোনো এলাকাতেই চন্দন লুকিয়ে আছে। রাতে রঞ্জন বলে পুরো ফোর্স নিয়ে খুঁজলে কি ঠিক হবে? অমিত বলে না, পুলিশ দেখলে চন্দন টের পেয়ে যেতে পারে। তখনই নতুন 2 কনস্টেবল তাদের টিমে জয়েন করে। রাতে চন্দন মিতার ফোনে কল দিলে অমিত আড়ি পেতে শোনে। চন্দন মিতার মেয়ে সুরভিকে জন্মদিনের শুভেচ্ছা দিয়ে বলে, কেক খেয়েছো? সুরভি বলে, হ্যাঁ, ভাই আমার মুখে কেক লাগিয়ে দিয়েছে। মিতা ফোন নিয়ে বলে, আজ আমি জোর না করলে তো আপনি কলই দিতেন না। চন্দন বলে, চিন্তা করো না, খুব জলদি এসব শেষ হয়ে যাবে। তবে 4 দিন পরেই 15ই আগস্ট, আর ততদিন ফোন বন্ধ রাখবো। এরপর ওই এসপির মুখে চুনকালি লাগিয়ে বিহার থেকে বের করব। এই কথা শুনে অমিত চিন্তায় পড়ে যায়, কারণ ফোন বন্ধ রাখলে সে কোনোভাবেই চন্দনকে ধরতে পারবে না। তাই তাড়াতাড়ি কোনো উপায় ভাবতে থাকে, যেন যে কোনো উপায় চন্দনকে ফোন বন্ধ করা থেকে আটকাতে পারে। হঠাৎ কি মনে হওয়ায় দ্রুত আরেক নম্বর থেকে চন্দনকে কল দেয়। চন্দন তখন কেবল ফোনটা বন্ধ করতেই যাচ্ছিল, হঠাৎ অপরিচিত নাম্বার থেকে কল আসছে দেখে কৌতূহলবশত কলটা রিসিভ করতেই অমিত আওয়াজ বদলে বিহারীদের টোনে বলে, চন্দন ভাইয়া, প্রণাম নিবেন, আমি রামব্রিজ। চন্দন অবাক হয়ে জিজ্ঞেস করে, কোন রামব্রিজ? আর আমি কোনো চন্দন মাহাতোকে চিনি না। অমিত বলে, আরে আমি তো চন্দন ভাইয়া বললাম, আর আপনি মাহাতো যোগ করে বলেই দিলেন যে আপনি চন্দন ভাইয়া। আমি আপনার জাতেরই লোক, এখন পুলিশে চাকরি করছি। আপনার জন্য একটা ভালো খবর আর একটা খারাপ খবর আছে। ওই এসপি এখন শেখপুরার বাইরে, আর ভালো খবর হলো ওই এসপি ভাবছে আপনি চাওয়ানপ্রাসের মতোই দেওঘরে আছেন, তাই সেও ওখানে গেছে। চন্দন বেশ সন্দেহ নিয়ে জিজ্ঞেস করে, তুমি এসব কিভাবে জানো, আর আমাকে বা কেন বলছো? অমিত বলে, আপনার এক লোকের কারণেই চাওয়ান ধরা পড়েছে। এসপি কিভাবে যেন তাকে তার দলে নিয়ে নিয়েছে। আর একটা এমন কথা আছে যা শুনলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে, তবে সেটা এখন বলতে পারছি না। কাল সকাল ঠিক 10টায় আমি আবারও কল দিব, বলেই ফোন কেটে বন্ধ করে দেয়। চন্দন কল দিয়ে ফোন বন্ধ পেলে বেশ চিন্তায় পড়ে যায়। পরের দিন সকাল 13ই আগস্ট 2006। অমিত তার টিমের সবাইকে ডেকে বলে, আমি আপনাদের সবার ফোনে প্যারালাল লিসেনিং, মানে আমি যখন কথা বলবো তখন সবাই শুনতে পাবে, এমন ব্যবস্থা করে দিয়েছি। আমি খুব কম সময়ের জন্য চন্দনের সাথে কথা বলতে পারবো, তাই এর মাঝেই আমাদেরকে ওর কথা এবং আশেপাশের সবকিছু ভালো করে শুনতে হবে। তখনই আমরা খুঁজে পাবো চন্দনের আসল লোকেশন। এদিকে অজিত পশু ডক্টর বীরেন্দ্রের বাসায় এসে বলে তার ভাইয়ের বাছুর অনেক অসুস্থ, বাছুরটা মারা গেলে মহিষ দুধ দেওয়া বন্ধ করে দিবে, তখন তাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বীরেন্দ্র প্রথমে রাজি না হলেও অজিত বলে মাত্র আধা ঘন্টা। বাধ্য হয়ে বীরেন্দ্র তার সাথে যায়। অমিত টেবিলে ফোন সাজিয়ে বসে আছে। 10টা বাজার 1 মিনিট আগে ফোন অন করে, তবে চন্দনকে কল দেয় না, কারণ সে জানে আজ তার থেকেও চন্দনের এই কলের দরকার বেশি। তাই ঠিক 10টা বাজতেই চন্দন কল দেয়। অমিত কল রিসিভ করে বাকি সব ফোন কানেক্ট করে দেয়। এদিকে টিমের বাকিরা সেই 7.5 কিলোর মধ্যে ঘুরছে আর আশেপাশের শব্দ শুনে লোকেশন খোঁজার চেষ্টা করছে। চন্দন জিজ্ঞেস করে, চাওয়ানকে কে ধরিয়ে দিয়েছে, জলদি বলো। অমিত কথা বাড়ানোর জন্য বলে, আপনি তো আমাদের লিডার, আপনার সাথে কথা বলে কি যে ভালো লাগছে। একদিকে রবীন্দ্র পাশ থেকে কাঠ ঠোকানোর শব্দ পায়, শিবরাম কারোর ঝগড়া করার শব্দ পায়, আর 2 কনস্টেবল পাশ থেকে মুরগির আওয়াজ পায়। চন্দন বলে, এসপি কি ফোন ট্যাপ করে চাওয়ানকে ধরেছে? আর তুমি আমার নাম্বার কোথায় পেলে? অমিত বলে, না না, ফোন ট্যাপ করে পাইনি, অন্য এক মাধ্যমে পেয়েছে, আর ডক্টর বীরেন্দ্র আমাকে এই নম্বর দিয়েছে। এসএইচও স্যার এসেছে, আমি 10 মিনিট পর আবার কল দিচ্ছি, বলেই কল কেটে দেয়। অজিত বীরেন্দ্রকে একটা ফাঁকা বাসায় নিয়ে এসে হাত বেঁধে ফেলে রাখে, আর তার ফোন থেকে সিম খুলে ফেলে দেয়। তখনই চন্দন কল করলে বীরেন্দ্রকে আর পায় না। অমিত সবার সাথে দেখা করলে রঞ্জন বলে গাড়ি অনেক শব্দ আসছিল, জায়গাটা হাইওয়ের বেশ কাছেই মনে হয়। রবীন্দ্র বলে, আমার তো মনে হচ্ছে ছোটখাটো কোনো শিল্প এলাকা, কারণ কাঠ কাটার আর লোহা পোতার শব্দ আসছিল। আরেকজন বলে আশেপাশে মুরগির ফার্ম আছে। সব শুনে অমিত বলে, সম্ভবত হাইওয়ের পাশে লম্বা যে কার্পেন্টারের মার্কেট আছে সেখানেই ও আছে। অমিত রঞ্জনকে বলে, তুমি আর রবীন্দ্র গাড়ি নিয়ে হাইওয়ের আশেপাশে থাকবে, আমি কল দিলেই জোরে জোরে হর্ন দিয়ে ওই এলাকায় ঘুরবে। শিবরাম, তুমি ওই এলাকার ডান পাশ থেকে ঢুকবে আর তোমরা বাম পাশ থেকে, আর আমি সামনের রাস্তা থেকে ঢুকবো, আর চন্দনকে ছাদে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। অমিত তার ধারণা মতো সেই এলাকায় এসে চন্দনকে কল দেয়। কথা বলতে বলতে হাঁটতে থাকে, যেন আশেপাশের শব্দ শুনে এক্সাক্ট লোকেশন পেতে পারে। চন্দন বিরক্ত হয়ে বলে, যেটা বলার জন্য কল করেছো সেটা আগে বলো। অমিত বলে, ওই এসপি নাকি দেওঘর থেকে বের হয়ে গেছে, কোথা থেকে যেন খবর পেয়েছে আপনি সাহেবগঞ্জে আছেন, আর আজ সন্ধ্যায় সেখানে পৌঁছে যাবে। এই কথা শুনে চন্দন এবার বেশ ভয় পেয়ে যায়। রঞ্জন
হর্ন বাজাতে বাজাতে পুরো এলাকায় ঘুরছে। শিবরাম আর বাকি দুইজন দুই দিক থেকে লোকেশন খোঁজার চেষ্টা করছে। চন্দন রেগে বলে এসপি কে খবর কে দিয়েছে। অমিত বলে নাম তো বলতে পারবো না, তবে নম্বর জানি, বলেই নম্বর বলতে থাকে। তখনই ফোনের মধ্যে পাশ থেকে রঞ্জনের গাড়ির হর্ন শুনে অমিত বুঝে যায় চন্দন তাদের খুব কাছেই আছে, তাই কথা শুনতে পাচ্ছে না এমন বাহানা বানিয়ে বলে ছাদে ওঠেন, না হলে পাশের হর্নের শব্দে কিছুই শুনতে পাচ্ছি না। অমিতের কথা মতো চন্দন ছাদে উঠলেই অমিত মেসেজ দিয়ে সবাইকে থামতে বলে। সবাই সব বাসার ছাদে তাকিয়ে চন্দনকে খুঁজছে। তখনই চন্দনকে ছাদে দেখে অমিত সেদিকে এগোতে থাকে। ততক্ষণে বাকিরাও চন্দনকে ছাদে দেখে ফেলেছে। নম্বর লেখা শেষে চন্দন বলে এটা তো এসপির নম্বর। তখনই পেছন থেকে অমিত বন্দুক তাক করে বলে হ্যাঁ আমি তো এটাই বলছি যে এই নম্বর অমিত লোধার। বলেই চন্দনকে অপরদিকে ফিরতে বলে তার দিকে এগোতে গেলেই চন্দন হঠাৎ তার হাতে ধাক্কা দিয়ে বন্দুক নিচে ফেলে দে দৌড়। এত কষ্টের পরে চন্দনকে হাতের কাছে পেয়ে অমিত তাকে আজ কোনোভাবেই ছাড়বে না, তাই তার পিছু করতেই থাকে। অপরদিকে রঞ্জন আর বাকিরা গাড়ি আর বাইক নিয়ে তার থেকে ঘিরে ধরে, কিন্তু প্রতিবারই সে ফাঁক ফোকর থেকে বের হয়ে যায়। এভাবেই ছুটতে ছুটতে রেল লাইনের উপরে আসলে অমিত তাকে ধরে ফেলে, তাই সে অমিতকে মেরে রেল লাইনের উপরে ফেলে দেয়। তখন একটা ট্রেন চলে আসায় অমিত বেশ ঘাবড়ে যায়, তবুও সে কোনো রকমের সাহস জুটিয়ে লাফিয়ে পাশে সরে যায়। এই সুযোগে চন্দন অপর পাশ থেকে দৌড়ে রাস্তায় উঠে এক লোককে মেরে তার গাড়িতে ওঠে। অমিত নাছোড়বান্দা, সে দৌড়ে এসে চন্দনের ঘাড় চেপে সেভাবেই ঝুলতে থাকে। এভাবেই কিছু দূর যাওয়ার পরে সামনে চেকপোস্ট দেখে অমিত স্টিয়ারিং ঘুরিয়ে দিলে সামনে থেকে আসা এক ট্রাক গাড়ির উপরে উঠে যায়। অমিত তার আগেই চন্দনকে টেনে বের করে নিয়ে আসে। সাথে সাথেই সবাই দৌড়ে এসে চন্দনকে ধরে, আর রঞ্জন রবীন্দ্রর গলা থেকে চাদর নিয়ে চাদরটা চন্দনের চোখে পেঁচিয়ে গাড়িতে ওঠায়। অনেক দূর আসার পরে অমিত ডিআইজি কে কল দিয়ে বলে আমরা চন্দনকে ধরেছি। ডিআইজি বলে এ খবর যেন কোনোভাবেই পাবলিক হয় না, আর ওকে যত দ্রুত পারো নিয়ে আসো। গাড়ি আবারও চলতে শুরু করে, আর তখনই চন্দনে যে যে লোকদের ফোন ট্যাপ করা ছিল তাদের সবার ফোনে এক এক করে কল আসে। অমিত আড়ি পাততে শুনে চন্দনের গ্রেফতারের খবর সবাই জেনে গেছে। অমিত বুঝতে পারে না এটা কিভাবে হলো, তার মানে চন্দনকে যেখান থেকে গ্রেফতার করা হয়েছে সে এলাকায় চন্দনের লোক ছড়িয়ে ছিটিয়ে আছে, তারাই এই খবর ছড়িয়ে দিয়েছে। তখনই আইজি চৌবে কল দিয়ে বলে আরে অমিত এত বড় বাহাদুরির কাজ করলো অথচ আমাকে বলনি, এই খবর তো মিডিয়া থেকে জানতে হলো, তার মানে মিডিয়াও সব জেনে গেছে। চন্দন টিটকারি করে হেসে বলে আমার চোখ বন্ধ, তবুও এসপি সাহেব যে চিন্তায় আছে তা আমি সাফ সাফ বুঝতে পারছি। পাশের কনস্টেবল মাথায় জোরে এক থাবা দিয়ে তাকে চুপ করতে বলে। অমিত রবীন্দ্র আর রঞ্জনকে নিয়ে এক পাশে এসে বলে চন্দনের লোক যেহেতু সব জেনে গেছে তাহলে রাস্তায় নিশ্চয়ই আমাদের উপর হামলা হবে। রবীন্দ্র বলে চন্দন হলো এক সাইকো, ওকে বাঁচিয়ে রাখলে ও আরো মানুষকে খুন করবে, তার থেকে ভালো ওকে এখানেই মেরে ফেলেন। অমিত বলে না এটা কোনো সমাধান না। রঞ্জন তুমি দেওঘরের এসএইচও কে কল দিয়ে আমাদের জন্য গাড়ির ব্যবস্থা করতে বলো, ওখানে গিয়ে গাড়ি বদলে ফেলবো। এদিকে গাড়িতে চন্দন দুই কনস্টেবলকে বলে কত কোটি লাগবে বলো আমি ব্যবস্থা করব, তোমার শুধু আমার হাত খুলে পালাতে সাহায্য করো। দুজনে বলে তুই কোনোদিনই আমাদেরকে কিনতে পারবি না, কারণ আমরা হলাম শহীদ শান্তন মেহতো আর শহীদ সালামউদ্দিন আহমেদের ছেলে, যাদেরকে তুই খুন করে নাওয়াদা জেল থেকে পালিয়েছিলি। তাদের জায়গায় আমরা এই চাকরি পেয়েছি আর শপথ নিয়েছি তোর শেষ আমরা দেখেই ছাড়বো। এভাবেই মানুষের পাপের ফল তার কাছেই ফিরে আসে। দেওঘরে গাড়ি বদলের সময় পাশ থেকে শিবের ভক্তদের রেলে যাচ্ছে শুনে চন্দন চিৎকার করে বলে আমাকে কিডন্যাপ করেছে। সবাই দৌড়ে আসলে রঞ্জন বলে এ একটা সন্ত্রাসী আর আমরা পুলিশ। একজন জিজ্ঞেস করে তাহলে আপনাদের পোশাক কই? অবস্থা বেগতিক দেখে রঞ্জন সবাইকে বন্দুকের ভয় দেখিয়ে সরিয়ে তাড়াতাড়ি চন্দনকে নিয়ে গাড়িতে ওঠে। সারা রাস্তায় চন্দন চিৎকার করতেই থাকে। রাত হতে হতে তারা বিহারে ঢুকে যায়। চন্দন অমিতকে গাড়ি দিতে দিতে অমিতের স্ত্রী তনুকে নিয়ে বাজে বাজে কথা বলতে শুরু করলে অমিত আর সহ্য করতে না পেরে রঞ্জনকে গাড়ি থামাতে বলে। তারপর প্রচুর রেগে চন্দনকে টেনে বের করে ইচ্ছা মতো মারতে মারতে বন্দুক তাক করলে রবীন্দ্র বলে ওকে মেরে ফেলেন। দুই কনস্টেবল বলে আমাদেরকে এই সুযোগটা দিন। রঞ্জন বলে আমি শুধু এইটুকুই বলবো, যা করবেন ঠান্ডা মাথায় করেন। তখনই ডিআইজি কল দিলে অমিত কল রিসিভ করে বলে আমি আজ একে মেরেই ফেলবো। ডিআইজি বলে আজ যদি ওকে মেরে ফেলো তাহলে ওর জাতের লোকদের জন্য ও শহীদ চন্দন হবে, কিন্তু যদি ওকে এখানে এনে জেলে দাও আর ওর ফাঁসি হয় তাহলে ওর মতো অপরাধ করতে হলে সবাই 100 বার ভাববে, তাই চন্দনকে নিরাপদে এখানে নিয়ে আসো। ডিআইজির কথা শুনে অমিত শান্ত হয়ে বন্দুক নামিয়ে নিলে চন্দন বলে কি রে অমিত, সব সাহস শেষ হয়ে গেল? রঞ্জন অমিতকে বলে ওকে
সামলানোর দায়িত্ব আমাকে দিন বলে শিবরামকে বলে, একে খুঁজতে গিয়ে তুমি তো 3 দিন গোসল করনি, তোমার গেঞ্জিটা খুলে দাও তো। সেই গন্ধওয়ালা গেঞ্জি দিয়ে চন্দনের নাক আর মুখ বাঁধলে রাগে আর অপমানে চন্দনের চোখ লাল হয়ে যায়। শেখপুরাতে পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে যায়। চন্দনকে জেলে নেওয়ার জন্য শিফট করতেই যাবে, তখনই রবীন্দ্র বলে, এতদিন আমি নিঃস্বার্থভাবে আপনাকে সাহায্য করেছি, ওকে এনকাউন্টারে মারেননি ভালো কথা, তবে আমার একটা অনুরোধ রাখেন। আমি চন্দনের জাতের লোক হয়েই বলছি, আজও সবাই চন্দনকে ভয় পায়, ওর হাতে আমার জাতের নিরীহ লোকেরা মারা গেছে, তাই সবার মনে ওর জন্য যে ভয় আছে তা দূর করতে হবে, তাই আমাকে এই কাজ করার অনুমতি দিন। 14 আগস্ট 2006 শেখপুরা বাজারে সবার মধ্যে হাতে দড়ি দিয়ে এনে চন্দনকে ছি ছি করে মিছিল করা হয়। সবাই যে যা পারে তার দিকে ছুঁড়ে মারতে থাকে। রবীন্দ্র নাচতে নাচতে তাকে জুতার মালা পরিয়ে মুখে চুনকালি লাগিয়ে দেয়। এতটা অপমানে চন্দন প্রচুর রেগে রবীন্দ্র আর রঞ্জনের দিকে তাকায়। এত কিছুর পরও চন্দনের মুখে পৈশাচিক হাসি, কারণ তার মনে একটা কথাই চলছে, একবার বের হতে পারলে সব কটাকে দেখে নিব। 15 আগস্টের আগে চন্দনকে ধরে অমিত তার ওয়াদা পূর্ণ করায় সবাই বেশ খুশি, সবাই শান্তিতে নিঃশ্বাস নিচ্ছে আর আনন্দে মেতে আছে। তখনই চন্দনের লোক এসে মানিকপুর গ্রামে গুলি চালালে সবাই ছুটে পালায়। চন্দনকে গ্রেফতার করা মানেই যে এই গল্পের হ্যাপি এন্ডিং হয়ে যাবে বিষয়টা এমন না, কারণ এটা বিহার। শাল লাল কাপড় দেখে যতটা না রেগে যায়, তার থেকেও এখানে সাক্ষীরা কোর্ট দেখে বেশি ভয় পায়, কারণ এই বিহারে ক্রাইম রেট সবচেয়ে বেশি আর সাজাপ্রাপ্ত আসামির সংখ্যা খুব কম। চন্দন কোর্টে হাজিরা দিতে এসে চাওয়ানকে দেখে এমন ভাবে গলা মেলায় যেন তারা দুইজন খুব গর্বের কাজ করে এখানে এসেছে, মানে এদের মধ্যে লজ্জা নামক কিছুই আর অবশিষ্ট নেই। চন্দন বলে, তুই চিন্তা করিস না, উকিলকে বলেছি আমাদের দুইজনকে একই জেলে শিফট করতে, কয়েকদিনের মধ্যেই ব্যবস্থা হয়ে যাবে। চন্দনের উকিল প্রথম সাক্ষীকে জিজ্ঞেস করে, সেদিন গণহত্যার দিন চন্দন চাওয়ানপ্রাস এবং দলের বাকিদেরকে নিয়ে যখন ওই গ্রামে গিয়েছিল তখন আপনি কোথায় ছিলেন? লোকটা হঠাৎ তার বয়ান বদলে বলে, ওই দিন আমার এক আত্মীয়র বিয়ে ছিল, তাই সেখানে গিয়েছিলাম, 2 দিন আগেই মানিকপুর থেকে চলে গিয়েছিলাম। সরকারি উকিল রেগে বলে, বয়ানে লিখেছেন সেদিন গ্রামের দোকানে বসে পান খাচ্ছিলেন, আর এখন মিথ্যা বলছেন? কোর্টে মিথ্যা বললে 6 মাসের জেল হবে, সেটা কি জানেন? চন্দনের উকিল বলে, দেখেছেন বিচারক সাহেব আপনার সামনে কিভাবে সাক্ষীকে ধমকাচ্ছে, নিশ্চয়ই এই বয়ান ওদেরকে ধমক দিয়ে তারপর লিখিয়েছে। পরবর্তী সাক্ষীকে ডাকলে সে বলে, আমি তো চশমা ছাড়া দিনেই দেখি না, তাহলে রাতে কিভাবে দেখবো? আরেকজন বলে, আমি তো সেদিন বিহারে ছিলামই না, দিল্লি গিয়েছিলাম। তো আরেকজন বলে, সে স্বর্ণ মন্দির দেখতে গিয়েছিল। অমিত খুব ভালোভাবে বুঝতে পারে এরা সবাই ভয়ে সাক্ষী দিচ্ছে না। চন্দন তার দিকে তাকিয়ে টিটকারি হাসি হাসে। কোর্ট থেকে বের হয়ে চন্দন অমিতকে বলে, কি খবর, বাসার সবাই ঠিক আছে তো? পরের শুনানিতে কিন্তু আবার দেখা হবে, আপনাকে কোর্টে দেখলে আমার বেশ ভালোই লাগে। পুলিশ দুজনকে টেনে নিয়ে গেলে অমিত বলে, এভাবে চলতে থাকলে এত কষ্টের কোনো মূল্যই থাকবে না। রঞ্জন বলে, কাল পর্যন্ত সবাই ঠিক ছিল, আমার মনে হয় চন্দনের লোক ওদেরকে হুমকি দিয়েছে, সেই ভয়ে ওরা বয়ান বদলে ফেলেছে। অমিত রেগে চলে গেলে বিকালে রঞ্জন গ্রামে এসে বলে, এখানে একটা থানা বসানো হয়েছে, 6 জন অফিসার সবসময় এখানে থাকবে, আপনাদের কারো কিছু হবে না। রবীন্দ্র বলে, তোমাদের একটুও লজ্জা করলো না? তোমাদেরই গ্রামের লোক, পাশের প্রতিবেশী আর আত্মীয়দের ওই চন্দন এসে নৃশংসভাবে খুন করলো, আর তোমরা এভাবে বয়ান বদলে দিলে? একজন বলে, আপনাদের চক্করে পড়লে নিজের জীবনও হারাতে হবে, বলেই উঠে চলে যেতে গেলে রঞ্জন রেগে বলে, তোদের জন্য জীবনের বাজি রেখে চন্দন আর চাওয়ানকে ধরলাম, আর তোরাই বেইমানি করছিস। লোকটা বলে, ওদেরকে ধরেছেন আপনার নিজের স্বার্থে, তার জন্য আপনি চাকরি ফিরে পেয়েছেন। মাঝে মাঝে আপনাদের ব্যবহার আর ওই গুন্ডাদের ব্যবহারে কোনো পার্থক্য থাকে না। আমাদের ভাগ্য এতটাই খারাপ যে গুন্ডা আর পুলিশ সবার অত্যাচার সহ্য করে যেতেই হবে, বলেই চলে যায়। মানে এরা কেউই চন্দনের বিপক্ষে সাক্ষী দিবে না। রঞ্জনের প্রচুর রাগ হলেও তার আর কিছুই করার থাকে না, তাই সে সোজা চলে আসে চাওয়ানের কাছে। চাওয়ান বলে, হ্যাঁ আমারও ইচ্ছা করে জেল থেকে বের হয়ে পরিবার নিয়ে শান্তিতে থাকতে, কিন্তু তার জন্য আমি চন্দন ভাইকে কখনোই ধোকা দিতে পারবো না। রঞ্জন রেগে বলে, যে ভাইয়ের জন্য তুই জান দিতেও দ্বিধাবোধ করিস না, সে তোর পিঠ পিছে কি করে জানিস? বলেই মিতা আর চন্দনের রেকর্ডিং শোনায়। রেকর্ডিংটা শুনে চাওয়ান যেন আকাশ থেকে পড়ে, তবু নিজেকে সামলে এমন ভান করে যেন তার কিছুই যায় আসে না। এভাবেই কেটে যায় 1 মাস। 8 সেপ্টেম্বরের 12 তারিখ অজয় অমিতের স্ত্রী আর তার ছেলে অভিকে নিয়ে মন্দিরে এসেছে। অভি হঠাৎ দৌড়ে খেলার দোকানে গেলে অজিত বলে, আপনি মন্দিরে যান, আমি অভির সাথেই আছি। তনু পূজা দিয়ে নিচে
নামতেই দেখে এক লোক দৌড়ে এসে ব্যাগ থেকে বোম বের করে অভিকে মারতে যাচ্ছে। তনু ভয়ে চিৎকার করলে অজিত অভিকে সরিয়ে নিজের সামনে গিয়ে দাঁড়ায়। অমিত দৌড়ে হাসপাতালে এসে দেখে তনু একদম সুস্থ। অভির মাথায় হালকা আঘাত লেগেছে। অমিত ঘাবড়ে জিজ্ঞেস করে অজিত কোথায়। তনু আর রঞ্জন দুজনই চুপ করে থাকে। অমিত মর্গে এসে দেখে অজিতের লাশ পড়ে আছে, তার এক পাশে বোমের জন্য পুড়ে গেছে। অজিতকে এভাবে দেখে অমিতের খুব কষ্ট হলেও কোনো মতে নিজেকে সামলায়। অমিতের মনে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। ছেলেকে এভাবে দেখে কি মনে করে যেন আইজিকে কল দিলে আইজি তাকে পাটনাতে দেখা করতে ডাকে। এতদিন বিহারের যারা চন্দনকে সাপোর্ট করত, ছোট বাচ্চার উপর হামলার পর সবাই তাকে ঘৃণা করতে শুরু করে। এতদিন পুলিশ চন্দনের সহায়তাকারীদেরকে কিছু না বললেও তাদের লোকের উপর হামলা হওয়ায় তারা সব নিয়ম ভুলে গেছে। কারণ পুলিশের একটাই নিয়ম, একজন পুলিশকে মারলে বদলে পুলিশ তাদের 10 জনকে মারবে। আইজি চন্দনের গ্রুপের এমএলএ বিনায়ককে ডেকে বলে সারা জীবন এমন এমএলএ হয়ে থাকতে চান নাকি আসল নেতা হওয়ার ইচ্ছা আছে। বিনায়ক বলে ইচ্ছা না থাকলে এখানে কেন আসবো। আইজি রেগে বলে চন্দন পুলিশের উপর অ্যাটাক করে যে ভুল করেছে তার জন্য তাকে এবার সাজা তো পেতেই হবে। এখন তুমি ভেবে দেখো এরপরও ওকে দলে রাখবে নাকি নিজের পিঠ বাঁচাবে। কারণ তুমি চন্দনকে সাপোর্ট করলে পুলিশ আর কোনোদিনও তোমার কোনো কাজে আসবে না। এই চন্দন এমনিও বিনায়কের গলার কাটা হয়ে গেছে, তাই এই সুযোগে বিনায়ক ও মিডিয়াকে জানিয়ে দেয় তার দলের সাথে চন্দনের কোনো সম্পর্ক নেই। এমন দাগিয়ে আসামি যে পুলিশের পরিবারের উপর হামলা করেছে তার জন্য তার কঠোর সাজা পাওয়া উচিত। তাই এখন থেকে আমি বা আমার জাতের লোক কেউই আর চন্দনের সাথে নেই। যে নিজের জাতের লোককেই রাগের বশে নির্মমভাবে মারতে পারে, যুবকদের হাতে কলমের জায়গায় বোম আর বন্দুক ধরিয়ে দেয়, সে কখনোই আদর্শ নেতা হতে পারে না। তাই পুলিশ চন্দনের মতো অপরাধীর সাথে যেন তেমন ব্যবহারই করে যার সে যোগ্য। চন্দনের সব সহযোগীকে রঞ্জন একে একে গুলি করে মেরে ফেলে। জেলে বসে এসব শুনে চন্দন রাগে ফুঁসতে থাকে। দলের মহাসচিব বিনায়ককে রেগে কল দিলে বিনায়ক বলে আমাদের সবার ফোন ট্যাপ হচ্ছে, নিজের ঘাড় বাঁচাতে চাইলে চন্দনের সাথে সব সম্পর্ক এখানেই শেষ করুন, নয়তো বন বিভাগের জমি দখল করে যে বিল্ডিং বানাচ্ছেন তার সামনে আসলে দলও হারাবেন আর পদও হারাবেন। ভয়ে ভার্মাও আর কোনো কথা বলে না। জেলে অমিত চাওয়ানের সাথে দেখা করতে এসে বলে মিতা আর চন্দনের বিষয়ে জেনেও যখন তোমার কোনো অনুভূতি হয়নি তার মানে তুমি আগে থেকেই সব জানতে। পুলিশ তো ক্যাসেট বানিয়ে চন্দন আর মিতার ওয়ার্ডে সব শোনাতে চেয়েছিল, আমি তাদেরকে আটকে দিয়েছি। তবে আমার ছেলের উপর হামলা করে কাজটা ঠিক করেনি, আমার এক সহকারীও মারা গেছে। তাই এবার তোমরা দেখবে আমরা কি কি করতে পারি। তোমার খুব ইচ্ছা না ছেলেকে এসপি বানাবে? এভাবে চলতে থাকলে তোমার ছেলে আর একটা চন্দন মেহাতো হবে, আর তার পরিণতি চন্দন মেহাতো থেকেও খারাপ হবে বলেই বের হয়ে যায়। পরের দিন শুনানির আগে চন্দনের সাথে চাওয়ানের দেখা হলে চন্দন বলে তুই আমার ভাই, আমার সবকিছু, তোর সাথে দেখা না হলে আমি আজও হয়তো অভয়ের সব গুনাহ স্বীকার করে জেলে পচে মরতাম। চিন্তা করিস না, একবার বের হই তারপর আবারও শুরু থেকে শুরু করব, আর এবার আরো ভয়ানক রূপে ফিরবো। চামান বুঝে যায় এই সাইকোকে থামানো এত সহজ না। চামান শুধু বলে এসপি ছেলে আর পুলিশ অফিসারকে মেরে ভুল করে ফেলেছেন। চন্দন নিজের সাফাই গাইবে কি, উল্টা বলে মাঝে মাঝে সব হয়ে যায়, এত ভাবার কি আছে। তখনই কোর্টে ডাক পড়লে চন্দন দেখে চাওয়ান তার সাথে না দাঁড়িয়ে সাক্ষী দেওয়ার কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। তখনই সরকারি উকিল চাওয়ানের লিখিত বয়ান পড়তে শুরু করে। চাওয়ান বলেছে সে চন্দনের সাথে নাওয়াদা জেল থেকে পালিয়েছিল। জেল থেকে বের হয়ে সাধারণ মানুষের মধ্যে ভয় ছড়িয়ে দিতে থাকে। একসময় মানিকপুরের লোকজন আমার আর চন্দনের বিপক্ষে পুলিশকে বয়ান দিতে গেলে চন্দন রেগে বলে এভাবে চলে মানুষের মন থেকে ভয় উঠে যাবে। তাই 29শে মে 2006 সন্ধ্যায় মানিকপুর গিয়ে যাকে সামনে পেয়েছি তাকে নির্মমভাবে গুলি করে মোট 25 জনকে মেরে সেখান থেকে পালিয়ে আসে। বিচারক জিজ্ঞেস করে এটা কি আপনার বয়ান? চাওয়ান চোখ নামিয়ে বলে হ্যাঁ, এটা আমার বয়ান এবং আমি সজ্ঞানে বয়ান দিয়েছি। কোর্ট চাওয়ানকে আজীবনের কারাদণ্ড আর চন্দনকে ফাঁসি সাজা শোনায়। কোর্টের বাইরে চাওয়ান বলে কোর্ট চন্দনকে সাজা দিলেও সেটা ততক্ষণ কার্যকর হবে না যতক্ষণ না চন্দন সেই সাজা চুপচাপ মেনে নেয়, অথবা মন থেকে এতটা ভেঙে পড়বে যে তার আর বের হওয়ার ইচ্ছাই থাকবে না। সেটা করবেন কিভাবে? অমিত পরের দিনই মিতার বাসায় এসে বলে কিছু কথা ছিল। ভিতরে সুরভি আর টাবলু বসা। কিছুক্ষণ পরে অমিত চন্দনের সাথে দেখা করতে আসলে চন্দন আগের মতোই টিটকারির হাসি দিয়ে জিজ্ঞেস করে কি মনে হয় এই ফাঁসির সাজাই আমার জীবনের শেষ অধ্যায়? আরে এর মাঝে তো কতবার হাইকোর্ট থেকে জেলে নেওয়া হবে, একবার না একবার তো পালানোর সুযোগ পেয়েই যাব। তাই আপনার স্ত্রী মানে আমার ভাবি আর ভাইপোকে সাবধানে রেখেন, আর কোথায় কোথায় আপনার কোন কোন আত্মীয় থাকে তাদেরকেও সাবধানে রাখবেন, কারণ আমি কাউকে আর জীবিত রাখবো না। এত কিছু শোনার পরও অমিত খুব শান্তভাবে বলে আমি জানি তুমি জেল থেকে পালাতে পারলে কি কি করবে, তবে আজ তোমাকে একটা গল্প বলতে খুব মন চাচ্ছে। তখন সবেমাত্র ইঞ্জিনিয়ারিং কলেজে উঠেছি। আমার এক সিনিয়র ছিল যে গত কয়েক বছর ধরে 3rd ইয়ারে আটকে ছিল। সে রোজ রাতে এসে
আমার রুমের দরজা ধাক্কাতো আর তার বন্ধুদেরকে সাথে নিয়ে খুব বাজেভাবে র্যাগিং করত। এভাবে 3 মাস চলতে থাকে। তারপর হঠাৎ এক সকালে কলেজের পুরনো ঝিলে ওই সিনিয়রের লাশ পাওয়া যায়। দিনটা যে কি শান্তি ছিল তা বলে বোঝাতে পারবো না। তবে আজ পর্যন্ত আমি ছাড়া কেউ জানতে পারেনি সে কিভাবে ওই ঝিলে ডুবে মারা গেল। কি বুঝলে চন্দন মেহতো? চন্দন হাসতে হাসতে বলে, আপনি কি আমাকে মিষ্টি ভাষায় হুমকি দিচ্ছেন? অমিত বলে, আসলে আজ এই বাচ্চা মেয়েদের সাথে দেখা হলো, তাই মুডটা খুব ভালো, এই জন্যই মিষ্টি ভাষায় বলছি। বলেই মোবাইলে ছবি দেখালে চন্দনের দাম্ভিকতায় ভরা চেহারাটা মলিন হয়ে যায়। আসলে সেদিন জাওয়ান বলেছিল একটা মেয়ে আছে যে চন্দনের দুর্বলতা। সবাই এটা জানে সুরভি, মিতা আর আমার মেয়ে, কিন্তু বাস্তবে সে চন্দনের মেয়ে। তবে চন্দনের স্ত্রী বহু আগেই পালিয়ে গেছে। সেই ঘরে সুরভি হয়েছিল, তাই আমি আর মিতা সুরভিকে আমাদের পরিচয় বড় করেছি। এই জন্যই অমিত সুরভির সাথে দেখা করতে এসেছিল, আর তাকে তার বাবার নাম জিজ্ঞেস করতেই সুরভি চন্দনের নাম বলে। সুরভির ছবি দেখে চন্দন বুঝে যায় চাওয়ান অমিতকে সব বলে দিয়েছে। অমিত খুব শান্ত হয়ে বলে, তুমি যেমন জানো যে আমার স্ত্রী আর ছেলে আছে, তেমনি আমি জানি তোমার মেয়ে আছে, তাই তোমার জন্য এটাই ভালো হবে তুমি চুপচাপ তোমার সাজা মেনে নাও। চন্দনের রাগ হিংসা একদম শান্ত হয়ে যায়। চন্দন বলে, ছোট জাতে জন্ম হওয়ার কারণে ছোটবেলা থেকে গালি শুনতে শুনতে তা মেনেই নিয়েছিলাম। স্ত্রী যখন বেকার বলে গালি দিয়ে ছেড়ে গেল, মহাজন মারলো, অভয় তার স্বার্থে ব্যবহার করলো, সবই মেনে নিয়েছিলাম। আজ মেয়ের জন্য জীবনের শেষ পরাজয়টাও না হয় মেনেই নিলাম, বলেই সে তার সেলে চলে যায়। এভাবেই অমিত চন্দন মেহতো নামের তুফানকে ছোট্ট একটা খুঁটির সাথে বেঁধে রেখেছিল, যা আর কোনোদিনই ওরা সাহস করবে না, কারণ সে উড়লে ক্ষতিটা তারই হবে। এভাবেই বিহারের দাগি আসামি চন্দন মেহতোর গল্পে শেষ হয়, যা সে হয়তো নিজেও কখনো দুঃস্বপ্নেও ভাবেনি। আর এজন্যই বলে, পাপ বাপকেও ছাড়ে না। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।